এই লেডির নাম ছিল আন। লাঞ্জি বারবার আনের কাছে মাফ চাচ্ছিল, কিন্তু আন খুব নিষ্ঠুরভাবে লাঞ্জির উপর অত্যাচার করতে থাকে। তখনই সেই পথ দিয়ে আবার রাজা যাচ্ছিল। রাজার নাম হচ্ছে চ্যাংজু। তো চ্যাংজু সেখানে দাঁড়ায় আর তারপর আনকে বলে, ও সাধারণ একটা চাকর, ওর রক্ত তোমার গায়ে লাগিয়ে নিজেকে নোংরা করো না। আন তখন হেসে দিয়ে রাজাকে ধন্যবাদ জানায় আর তারপর লাঞ্জিকে সেখানে ফেলে রেখে চলে যায়। পরবর্তী সিনে লাঞ্জিকে তার ঘরে দেখানো হয়, যেখানে লাঞ্জি নিজেই জানায় সে এখানে মেইড হয়ে আছে। তবে তার অন্য একটা পরিচয় রয়েছে, সেই স্প্রিট ক্লানের প্রিন্সেস প্রিন্সেস সই, যে 6 বছর আগে বেঁচে গিয়েছিল। আর সেই প্যালেসে এসেছে তার ভাই মকজিনকে বাঁচাতে, কারণ তার মনে হতো মকজিন প্যালেসের ভেতর থেকে তাকে ডাকছে। আর তাই সে এত অত্যাচার সহ্য করে যাচ্ছে এবং মনে মনে জেদ ধরে রেখেছে যে তাকে সার্ভাইভ করতেই হবে। লাঞ্জি বা সই তার নিজের ক্ষতগুলো ম্যাজিকের মাধ্যমে ঠিক করে নেয়। পরদিন সকালে ছিল সেই অনুষ্ঠান, যে অনুষ্ঠানে রাজার জন্য বিভিন্ন মেয়েদের চয়েস করা হতো। এই মেয়েগুলো ছিল কোনো মন্ত্রী বা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। রাজা মানে চ্যাংজুর ব্যবহার গতরাতে দেখেই তো বুঝেছেন চ্যাংজু মোটেও সুবিধার না। তখন সেখানে চ্যাংজুর সৎ মা আসে, যে ছিল ইমপ্রেস, এবং চ্যাংজুর বাবা মারা যাওয়ার পর সেই রাজ্যভার সামলাচ্ছিল। তবে চ্যাংজুর নামে রাজা হয়ে বসেছিল। সমস্ত নিয়ম কানুন দেখতো এই মহিলা, যে চ্যাংজুকে একদমই পছন্দ করতো না। তবে এসব রয়্যাল ফ্যামিলিতে যে বিষয়টা হয়ে থাকে, মানে উপরে উপরে সবার খুব ভালো সম্পর্ক। আর এই বিষয়টা তো লাঞ্জি জানতো। ইমপ্রেস সেখানে এসে ওই মেয়েদের অনেক অপমান করতে থাকে, বলতে থাকে একজন মেয়েটকে ভালো পোশাক পরালে তো এদের থেকে সুন্দর লাগবে। চ্যাংচু তখন ইমপ্রেসকে বলে, আপনি রাগ করবেন না, আরো অনেক ফ্যামিলির মেয়েরা এসেছে, আপনি সবাইকে দেখতে পারেন। তখন লাঞ্জির মনে পড়ে যে ইমপ্রেস ফুল পছন্দ করে, তাই সে জানালার বাইরে একটা ফুল গাছ দেখে কিছু একটা ম্যাজিক করে। সেখানে বাতাস শুরু হয় এবং সেই ফুল গাছের পাপড়িগুলো এসে লাঞ্জির গায়ের উপরে পড়তে থাকে। এটা সে করেছিল ইমপ্রেসের দৃষ্টি আকর্ষণ করার জন্য। ইমপ্রেস এটা দেখে অনেকটা খুশি হয় এবং সে লাঞ্জিকে তার সামনে ডেকে পাঠায়। লাঞ্জি সামনে আসলে ইমপ্রেস বলে, তুমি দেখতে বেশ সুন্দর, আজ থেকে আমি তোমাকে রাজার লেডি বানিয়ে দিচ্ছি, তুমি আজ রাতে রাজার সাথে থাকবে। লেডি বলতে রাজা যেসব মেয়েদের সাথে নর্মালি সম্পর্ক মেনটেন করত, তবে বিয়ে করা বউ না। এই বিষয়টা চ্যাংজুর খুবই খারাপ লাগে। সে বুঝতে পারে ইমপ্রেস তাকে অপমান করার জন্য এটা করছে। ভালো ভালো ফ্যামিলির মেয়েদের রেখে একজন চাকরকে তার সাথে রাত কাটানোর জন্য বলে দিল। তবে সে ইমপ্রেসের মুখের উপর কিছু বলতে পারে না, কষ্ট করে হেসে বলে তার মা যেটা বলবে সেটাই হবে। ইমপ্রেস সেখান থেকে চলে যায়। তবে চ্যাংজু খুব রাগী দৃষ্টিতে লাঞ্জির দিকে তাকিয়ে থাকে। এরপরেই দেখা যায় লাঞ্জিকে সুন্দর মতো তৈরি করে দেওয়া হয়, যেহেতু এখন সে রাজার লেডি হয়ে গিয়েছে। লাঞ্জি খুব সুন্দর করে সেজে চ্যাংজুর কাছে আসে। তবে চ্যাংজু একটা তলোয়ার হাতে বসেছিল। সে লাঞ্জের দিকে একটা সাদা কাপড় ছুঁড়ে দিয়ে বলে, তুমি আমার জন্য মরতে পারবে? তাহলে নিজেকে মেরে ফেলো। লাঞ্জি তো অতটাও বোকা ছিল না। সে সাথে সাথে হাঁটু গেড়ে বসে বলে, আমি অবশ্যই আপনার জন্য নিজেকে মেরে ফেলতে পারবো। আমি সাধারণ একজন মেইড, আমার জীবনের কি বা দাম আছে? তবে আমাকে ইমপ্রেস নিজে আপনার জন্য চয়েস করেছে। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। ইমপ্রেস অবশ্যই এই অজুহাতে আপনাকে সিংহাসনচ্যুত করতে পারে। চ্যাংজু তখন উঠে এসে বলে, তুমি সাধারণ কোনো মেইড বলে তো মনে হচ্ছে না, তুমি যথেষ্ট চালাক। চ্যাংজু উঠে এসে যখন লাঞ্জির মুখটা তলোয়ার দিয়ে তোলে, সে নিজেই অবাক হয়ে যায়, কারণ 6 বছর আগে একটা মেয়ে তার মাকে মেরে ফেলেছিল। আর লাঞ্জির চেহারা একদম সেই মেয়েটার মতো। তবে যে তার মাকে মেরেছিল সেই মেয়েটি মারা গিয়েছে। চ্যাংজু তখন লাঞ্জিকে বলে তার ঘরে ফিরে যেতে। পরদিন সকালে আমরা পাইজিন নামে একটা মেয়েটকে দেখতে পাই, যে রাগে গজগজ করছিল আর বলছিল, দুদিন আগেই তুমি আমাদের মতো মেয়েট ছিলে, এখন রাজার লেডি হয়েছে বলে তোমার খুব ভাব হয়ে গিয়েছে। দেখা যায় লাঞ্জি নিজে নিজে তার ঘর পরিষ্কার করছিল। তাকে একটা পরিত্যক্ত প্যালেসে থাকতে দেওয়া হয়েছে। তবে তখনই সেখানে আন আসে, যে গতদিন লাঞ্জির উপর অত্যাচার করেছিল। আন তো এমনি লাঞ্জিকে পছন্দ করতো না, তার উপর সে আবার এখন রাজার লেডি হয়েছে। আন লাঞ্জিকে দেখে বলে, গতদিনই আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একদম ঠিক আছো। তুমি কি স্প্রিট ক্লানের? তুমি যদি স্প্রিট ক্লানের হয়ে থাকো তোমাকে এই মুহূর্তে মেরে ফেলা হবে। এটা বলে আন তার চুলের কাঁটা দিয়ে লাঞ্জির উপর আক্রমণ করে দেয়।
আন আর তার মেয়ের দুইজনে মিলে লাঞ্জির দিকে চুলের কাঁটা দিচ্ছিল, আর লাঞ্জি কোনোভাবে সেটা আটকাচ্ছিল। জানালার পাশে দাঁড়িয়ে পুরোটাই চ্যাংজু দেখছে, তবে সে লাঞ্জিকে বাঁচাতে আসে না। তবে হঠাৎ তার কি হয়, সে ভিতরে এসে দাঁড়ায়। তাকে দেখে আন দ্রুত ভয় পেয়ে সরে যায়। আন কিছু বলতে চাচ্ছিল, তখনই চ্যাংজু লাঞ্জির হাত ধরে তোলে আর তারপর বলে, তুমি কি এখন আমার উপর রেগে আছো? আমার উপর রেগে থেকো না। লাঞ্জি বুঝতে পারে না এক রাতের মধ্যে চ্যাংজুর কি হয়ে গিয়েছে। তবে লাঞ্জির এমন যত্ন নিচ্ছে দেখে আনের তো প্রচন্ড হিংসা হয়। চ্যাংজু তাকে ঝাড়ি মেরে বলে বের হয়ে যেতে, আর আন সেখান থেকে বের হয়ে যায়। তখনও পর্যন্ত লাঞ্জি ঘোরের মধ্যেই ছিল। এরপরেই আমরা দেখতে পাই চ্যাংজুর গার্ড বানশি তাকে জিজ্ঞাসা করছে, আপনি তো চাচ্ছিলেন লাঞ্জিকে মেরে ফেলতে, তাহলে আপনি কেন আজ তাকে বাঁচালেন? চ্যাংজু তখন বলে, আমি ওকে এভাবে মারবো না। সবচেয়ে ভয়ঙ্কর বিষ খুঁজে বের করো ওকে মারার জন্য, যেটা অবশ্যই কাজ করবেই করবে। এরপরই দেখা যায় লাঞ্জি সহ অন্যান্য সব লেডিরা কনসোর্ট হুয়ানের প্যালেসে একত্রিত হয়েছে। কনসোর্ট হুয়ান ছিল চ্যাংজুর একমাত্র বিয়ে করা বউ, যে কারণে সে ছিল কনসোর্ট আর অন্যান্য সবাই জাস্ট লেডি। যা হোক, সেখানে আন লাঞ্জিকে দেখে বলে, তোমার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ রয়েছে। তবে তখনই সেখানে হুয়ান প্রবেশ করে। হুয়ানকে দেখে সবাই গ্রিটিং করে, আর হুয়ান হাঁটতে হাঁটতে লাঞ্জির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, তোমাকেই তাহলে ইমপ্রেস নিজে চয়েস করেছে। আসলে কেউই এই বিষয়টা হজম করতে পারছিল না যে ইমপ্রেস একজন মেয়েটকে লেডি বানিয়েছে। হুয়ান তার নিজের জায়গাতে গিয়ে বসে। আন তখন তার জন্য ড্রিঙ্ক নিয়ে আসে। তবে হুয়ানের মেয়েট সানা বলে, হুয়ান তো বাইরে থেকে আসা ড্রিঙ্ক এইভাবে টেস্ট করতে পারে না। আন তখন বলে, কোনো সমস্যা নেই, আপনার হয়ে এটা অন্য কেউ টেস্ট করে দিবে। এটা বলে সে লাঞ্জির কাছে সেই ড্রিঙ্কটা নিয়ে যায়। আসলে আনকে এই ড্রিঙ্কটা কেউ একজন দিয়েছিল, আর বুঝতেই পারছেন এটার মধ্যে কিছু একটা মেশানো ছিল। লাঞ্জি এই বিষয়টা বুঝতে পেরে যায়, তখন সে ওই ড্রিঙ্কটা খেতে চাচ্ছিল না। আন তখন বলে, তুমি কনসোর্ট হুয়ানের সামনে না বলার সাহস কোথা থেকে পাচ্ছ? লাঞ্জি এবার আনকে খোঁচা মেরে বলে, তোমার আমার উপর এত রাগ কিসের? তুমি কি চ্যাংচুর ভালোবাসা নিয়ে জেলাস? এটা শুনে সব লেডিরা হেসে ফেলে, আর আনের তো প্রচন্ড রাগ হয়। সে তখন লাঞ্জিকে একটা থাপ্পড় মেরে দেয়। লাঞ্জিও পাল্টা একটা থাপ্পড় মেরে দেয়। তখন হুয়ান তাদের দিকে উঠে এসে ঝাড়ি মেরে বলে, তোমাদের সাহস তো কম না, আমার প্যালেসে এসে তোমরা ঝামেলা করছো। আন তো খুশি হচ্ছিল লাঞ্জিকে বকছে শুনে। তবে তখনই হুয়ান আনের গলা টিপে ধরে ধাক্কা মেরে ফেলে দেয়, আর তার মেয়েদের ডেকে বলে আনকে নিয়ে বন্দি করে রাখতে, কারণ সে তার প্যালেসে এসে ঝামেলা শুরু করেছে। আন মাফ চাচ্ছিল, তবে কাজ হয় না। তবে আনকে নিয়ে যাওয়ার পরেই হুয়ান সেই ড্রিঙ্কটা লাঞ্জিকে খেতে বলে, আর লাঞ্জি তো এবার বাধ্য। সে বাধ্য হয়ে ওই ড্রিঙ্কটা খেয়ে নেয়। আর একটু পরেই দেখা যায় ওই ড্রিঙ্কে এমন কিছু মেশানো ছিল যেটা খাওয়ার পর লাঞ্জির এনার্জি গুলো লস হচ্ছিল, আর সে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছিল। যে কেউ তাকে এই অবস্থায় দেখলে বুঝতে পেরে যাবে সে স্পিরিট ক্লানের। লাঞ্জি ভয়ে ভয়ে দ্রুত তার রুমের দিকে যাচ্ছিল, তবে রাস্তায় সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তবে সেখানেই স্নো কিং উপস্থিত ছিল। স্নো কিং লাঞ্জি মানে প্রিন্সেস সুই ছোটবেলার বন্ধু, আর সে এই প্যালেসে হোস্টেস হিসেবে বন্দী ছিল, যেহেতু সমস্ত ক্লানকে 6 বছর আগে মানুষরা আক্রমণ করে একদম ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। যা হোক, স্নো কিং তখন লাঞ্জিকে তার ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে সুস্থ করে। সে এতদিন জানতোই না যে প্রিন্সেস সুই মানে লাঞ্জি এই প্যালেসে আছে। সে জিজ্ঞাসা করছিল, তুমি এই প্যালেসে কিভাবে আসলে? তবে তখনই সে বুঝতে পারে রাজা আসছে, তাই সে দ্রুত লাঞ্জিকে সেখানে রেখে চলে যায়। চ্যাংজু যখন সেখান থেকে যাচ্ছিল তখন সে খেয়াল করে লাঞ্জি সেখানে পড়ে আছে। তবে তখনও লাঞ্জির জ্ঞান ছিল। লাঞ্জি চ্যাংজুকে দেখে কোনোভাবে উঠে তার গাড়ির সামনে আসে এবং ক্ষমা চেয়ে বলে কনসোর্ট হুয়ানের প্যালেসে সে ড্রিঙ্ক করেছিল, তাই সে তার নিজের রুম পর্যন্ত পৌঁছাতে পারেনি। তবে কথা বলার মধ্যে চ্যাংজু লাঞ্জির কপালে হাত দিয়ে বুঝতে পারে যে লাঞ্জির প্রচন্ড জ্বর। সে তখন লাঞ্জিকে বলে দ্রুত তার ঘরে চলে যেতে। লাঞ্জি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন আমরা চ্যাংজুর ভাবনা থেকে জানতে পারি চ্যাংজুই বানশির মাধ্যমে আনকে ওই ড্রিঙ্কটা দিয়েছিল, যার মাধ্যমে স্পিরিট ক্লানের সদস্যকে চেনা যায়। সে মনে মনে ভাবছিল, তুমি কি তাহলে সে না? মানে প্রিন্সেস সুইকে চ্যাংজু চিনত। যা হোক, লাঞ্জি কোনোভাবে তার প্যালেসে আসে। পাইজিন নামে সেই মেয়েটকে বলে ডাক্তারকে ডাকার জন্য, সে অসুস্থ। তবে পাইজিন জানায় কোনো ডাক্তার তার কাছে আসবে না, কেননা লাঞ্জির তো প্যালেসে তেমন কোনো সম্মান ছিল না, সে একজন মেড, তাই ইম্পেরিয়াল ডাক্তার তাকে দেখতে আসবে না। লাঞ্জি সেখানে শুয়ে শুয়ে পানির জন্য কাতরাতে থাকে।
তখনই একজন মেয়েট তার কাছে ওষুধ নিয়ে আসে এবং বলে ডাক্তার তার মাধ্যমে ওষুধ পাঠিয়েছে। তবে লাঞ্জি চিনতে পেরে যায় এই মেইড হচ্ছে লেডি আনের মেইড, তাই লাঞ্জি ওই ওষুধটা খেতে চাচ্ছিল না। ওই মেইড জোর করে লাঞ্জিকে ওষুধ খাওয়াতে চায়। তবে সঠিক সময়ে সেখানে চ্যাংজু চলে আসে। চ্যাংজু ওই মেইডকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং দ্রুত ডাক্তার ডাকতে বলে। সেই মেইডকে গার্ডরা সেখান থেকে ধরে নিয়ে যায়। ইতিমধ্যে লাঞ্জি অজ্ঞান হয়ে গিয়েছে। এখানে আমরা প্রথমবারের মতো জানতে পারি প্রিন্সেস সইর সাথে চ্যাংজুর সম্পর্ক ছিল, মানে ওরা আগে প্রেম করত। চ্যাংজু মনে মনে ভাবছিল আমি জানি না তুমি সই কিনা, তবে আমি তোমাকে না বাঁচিয়ে থাকতে পারি না। তুমি যদি সই হয়ে থাকো তাহলে তোমার আমাকে মনে নেই কেন। এখানে সিন কাট হয়। বানশি চ্যাংজুকে জিজ্ঞাসা করছিল আপনি কেন বারবার লাঞ্জিকে বাঁচান, আপনি তো চাচ্ছিলেনই তাকে মেরে ফেলতে। চ্যাংজু কিছু বলার আগে সেখানে লেডি আন দৌড়ে আসে এবং বলে একসময় তো আপনি আমাকে খুব ভালোবাসতেন, প্লিজ আমাকে মাফ করে দিন, আমি এমন ভুল আর কখনোই করব না। চ্যাংজু তখন হেসে দিয়ে বলে ভালোবাসা, প্যালেসে ভালোবাসা নামক কোনো জিনিসই নেই, আর তাছাড়া এখন আর তোমার কোনো দাম নেই আমার কাছে, তুমি আমার একটা কাজও ঠিকভাবে করতে পারোনি। আন অবাক হয়ে বলে তার মানে আপনি আমাকে ভালোবাসেন না, আমাদের মধ্যে এতদিন কি ছিল। চ্যাংজু বানশিকে বলে ওকে নিয়ে যাও, আমি আর কোনোদিন ওর মুখ দেখতে চাই না। আন বারবার মাফ চাইলেও চ্যাংজুর মন নরম হয় না। তবে পরবর্তী সিনে দেখা যায় চ্যাংজু লাঞ্জির জন্য অনেক অনেক গিফট নিয়ে এসেছে, অনেক টাকা পয়সা, সোনা দানা, কাপড় চোপড়, যেগুলো দেখে লাঞ্জির প্যালেসের মেয়েদের তো চোখ কপালে উঠে যায়। ওরা বুঝতে পারে যে রাজা লাঞ্জিকে পছন্দ করে। চ্যাংজু লাঞ্জিকে বলে আজ রাতে সে এখানেই থেকে যাবে, লাঞ্জি যেন তাকে সার্ভ করে। মেয়েডরা সেখান থেকে বের হয়ে যায়। চ্যাংজু বিছানায় গিয়ে বসে বলে কি হলো, তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো। তবে লাঞ্জির তো বুক ধরফর করছিল, সে তো চ্যাংজুর কাছে গিয়েছিল শুধুমাত্র তার ভাইয়ের খোঁজখবর নেওয়ার জন্য। চ্যাংজুর সাথে থাকার তো কোনো ইচ্ছা তার ছিল না, তাও এখন যেহেতু সে চ্যাংজুর লেডি, চ্যাংজুর কাছে তো তার যেতেই হবে। চ্যাংজু লাঞ্জিকে কোলে করে খাটের কাছে নিয়ে যায় এবং সে লাঞ্জির কাছে আসারই চেষ্টা করছিল, তবে লাঞ্জি মুখ ঘুরিয়ে নেয়। চ্যাংজু বুঝতে পারে লাঞ্জি তার কাছে আসতে চাচ্ছে না। সে তখন সরে গিয়ে বলে তাহলে তুমি অন্য পথটাই বেছে নিলে, এবার আমি দেখবো যে তোমার কি যোগ্যতা আছে আমাকে সাহায্য করার। এটা বলে সেখান থেকে বের হয়ে যায়। পরবর্তী সিনে আমরা ফায়ার ক্লানের একটা সদস্যকে দেখতে পাই। ফায়ার ক্লানের অনেকেই প্যালেসে বন্দী ছিল এবং ইমপ্রেস চাচ্ছিল চ্যাংজু সবাইকে মেরে ফেলুক, তবে চ্যাংজু এটা চাচ্ছিল না। চ্যাংজু উপরে যতই কঠোর হোক না কেন ভিতরে ভিতরে সে বেশ নরম, মানে ভালো মানুষ। সে ইমপ্রেসকে রিকোয়েস্ট করে ফায়ার ক্লানের সবাইকে বন্দি করেছে এই পর্যন্তই থাক, মেরে ফেলার কোনো প্রয়োজন নেই। তবে ইমপ্রেস বলে তুমি কি ভুলে গিয়েছো সিংহাসনে আসার আগে তুমি কত মানুষকে মেরে ফেলেছো। আমরা পাঁচটার একটা ঝটকায় দেখতে পাই সিংহাসনে বসার জন্য চ্যাংজু আগের মন্ত্রিসভার সবাইকে মেরে ফেলেছিল। যা হোক, লাঞ্জি তখন এগিয়ে আসে। সে একটা চায়ের কাপ নিয়ে এগিয়ে এসে বলে চ্যাংজু আমাকে আপনার জন্য সবচেয়ে সুন্দর চা বানাতে বলেছিল, এবং সেই চা নিয়ে আসার বাহানায় ইচ্ছা করে চ্যাংজুর গায়ের উপর সেই চা ফেলে দেয় এবং সাথে সাথে বসে বলে আপনি আমার সাথে চলুন, আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি। তবে ইমপ্রেস বুঝে যায় লাঞ্জি এটা চ্যাংজুকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য করেছে। সে তখন বলে 2 দিন হলো না আমি তোমাকে লেডি বানিয়েছি, এখনই তুমি আমার উপর দিয়ে ট্রিক্স করছো। লাঞ্জি ইমপ্রেসকে বলে আপনার জন্যই আমি এত ভালো জীবনযাপন করতে পারছি, আপনার উপর কেন আমি ট্রিক্স করব। তবে ইমপ্রেস কিন্তু অতটাও বোকা ছিল না। সে 2জন গার্ডকে বলে লাঞ্জিকে নিয়ে শাস্তি দিতে। চ্যাংজু বুঝতে পারে তাকে বাঁচানোর জন্যই লাঞ্জি এমনটা করলো। তবে সেই সময়কার মতো ফায়ার ক্লানকে মেরে ফেলার ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। রাতের বেলা দেখা যায় লাঞ্জি বসে কোকাচ্ছিল, তাকে চাবুক দিয়ে মারা হয়েছে। তখন চ্যাংজু সেখানে ওষুধ নিয়ে আসে এবং নিজে হাতে লাঞ্জির ক্ষততে ওষুধ লাগিয়ে দেয়। সে লাঞ্জিকে বলে তুমি জানো তুমি আজ যা করেছো এর জন্য তোমার মৃত্যুও হতে পারতো। লাঞ্জি তখন বলে আমি জানি আপনি এমন না, আপনি ভবিষ্যতে ভালো কিছুর জন্যই এখন অনেক কিছু সহ্য করছেন, তাই আমিও আপনার সাথেই আছি। চ্যাংজু আর কোনো কথা না বলে লাঞ্জির ক্ষতস্থানে ফু দিয়ে দেয়, যেহেতু ওষুধ দেওয়ার পর তার জ্বলছিল। তবে এরপরেই দেখা যায় লাঞ্জির ক্ষততে চ্যাংজু যে ওষুধ দিয়েছে তার মধ্যে ওই লিকুইড মেশানো ছিল যেটা দ্বারা স্পিরিট ক্লানের সদস্যদের চিহ্নিত করা যেত। তার মানে চ্যাংজু এত ভালো মানুষই দেখিয়েছিল লাঞ্জি আসলে প্রিন্সেস সই কিনা এই বিষয়টা জানার জন্য। আর লাঞ্জিও এই বিষয়টা বুঝতে পারে। তখন সে চিন্তা করে কোনোভাবেই ধরা পড়লে চলবে না, তাকে লুকাতে হবে,
এটা ভেবে লাঞ্জি যখন উঠে যাচ্ছিল, দুর্বল হওয়ার কারণে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তখনই চ্যাংজু দরজা খুলে ভিতরে আসে এবং বলে, আমি যা ভেবেছিলাম তাই। তুমি তাহলে সে যে আমার মাকে মেরেছ। চ্যাংজুর হাতে তলোয়ার ধরা ছিল, মনে হচ্ছিল সে লাঞ্জিকে মেরে ফেলবে। তবে চ্যাংজুর পাস্টের কিছু ঘটনা মনে পড়ে যায়, যখন তার আর প্রিন্সেস শোয়ির রিলেশন চলছিল। তারা একে অপরকে আসলেও খুব ভালোবাসতো। আর এটা চিন্তা করে চ্যাংজু লাঞ্জিকে মারতে পারে না। পরদিন সকালে লাঞ্জির যখন ঘুম ভাঙে, সে দেখতে পায় সে তো বিছানাতেই শুয়ে আছে। সে বুঝতে পারছিল না রাতে যেটা ঘটেছে সেটা কি স্বপ্ন নাকি সত্যি। তখনই পাইজিন তার কাছে একটা ড্রেস নিয়ে এসে বলে, রাজা তাকে এই ড্রেস পাঠিয়েছে, এটা পরে সে যেন রাজার সাথে দেখা করতে যায়। অন্যদিকে আমরা চ্যাংজুকে দেখি যে তার মৃত মায়ের ছবির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাচ্ছিল, তার মায়ের হত্যাকারীকে মারতে না পারার জন্য। সে তো নিজে চোখেই দেখেছিল প্রিন্সেস শোই তার মাকে মেরেছে। তারপরেও তার প্রিন্সেস শোয়ের প্রতি দুর্বলতার জন্য সে তাকে মারতে পারছে না। এরপরেই দেখা যায় লাঞ্জি চ্যাংজুর দেওয়া ড্রেস পরে তার সাথে দেখা করতে এসেছে। সেখানে চ্যাংজু চা বসিয়েছিল। লাঞ্জি যখন ওই চায়ের কেটলিটা ধরতে যায়, তার হাত পুড়ে যায়, মানে হালকা একটু সেকা লাগে। তখনই চ্যাংজু সেই ওষুধের ডিব্বাটা এনে সেই ওষুধ লাগিয়ে দিতে চায়, যেটা দেখে লাঞ্জি ভয় পেয়ে যায়। সে ওষুধটা লাগাতে চাচ্ছিল না। চ্যাংজু তখন বলে, কি ব্যাপার, ভয় পাচ্ছ কেন? এটা কত দামি ওষুধ তুমি জানো? লাঞ্জি তো বুঝতে পারছিল না যে চ্যাংজু তার আসল পরিচয় জেনে গিয়েছে। তবে চ্যাংজু বিষয়টা ধরা দেয় না। সে আবারও সুর নরম করে বলে, এরপর থেকে নিজের খেয়াল রাখবে, না হলে কিন্তু আমি তোমাকে শাস্তি দিব। আর এরপর সে লাঞ্জিকে একটি মেয়ের ছবি দেখায়, যেটা ছিল প্রিন্সেস শোয়ির ছবি, মানে প্রিন্সেস শোয়ি যেভাবে সেজে গুজে থাকতো সেই টাইপ। লাঞ্জি তখন অবাক হয়ে বলে, এই মেয়েটা তো আমার মতো দেখতে, তাহলে আপনি তার ছবি কেন আর্ট করেছেন? চ্যাংজু তখন বলে, এমনি, তার মনে হয়েছে তাই সে আর্ট করেছে। তবে লাঞ্জির কেন যেন মনে হচ্ছিল যে চ্যাংজু তার পরিচয় জানতে পেরে গিয়েছে। তারপর আবার সে নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, চ্যাংজু যদি বুঝতেই পারতো সেই স্পিরিট ক্লানে, তাহলে তো গত রাতেই তাকে মেরে ফেলতো। তবে এসব ভাবতে ভাবতে সে যখন রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই কনসোর্ট হুয়ানের মেইড শানা ইচ্ছা করে সে তাকে ধাক্কা দেয়। হুয়ান ছিল ফ্যান্টম ক্লানের। সে ধাক্কা দিয়ে একটা ওষুধ ফেলে দিয়ে বলে, ফ্যান্টম ক্লানের অনেক দামি ওষুধ তুমি ফেলে দিয়েছ। সে তো লাঞ্জিকে একটা থাপ্পড় মেরেই দিয়েছিল, সাথে লাঞ্জির হাত পাড়া দিয়ে ধরে। তবে তখন সেখানে স্নোকিং চলে আসে এবং শানাকে আঘাত করে ফেলে দেয়। দূর থেকে চ্যাংজু এগুলো দেখছিল। স্নোকিং লাঞ্জিকে বাঁচাচ্ছে দেখে তার একটু হিংসা হয়, কারণ স্নোকিং আর প্রিন্সেস শোই ছোটবেলার বন্ধু। আর স্নোকিং প্রিন্সেস শোই মানে লাঞ্জিকে ভালোবাসে। যা হোক, ভাবনা ছেড়ে চ্যাংজুর সামনে আসে আর তারপর স্নোকিংকে বলে, আপনি তো এখানে হোস্টেজ, তাহলে আপনি মুক্তভাবে কেন ঘুরে বেড়াচ্ছেন? হোস্টেজ বলতে স্নোকিং এর ক্লানকে বাঁচানোর স্বার্থে সে এখানে বন্দি অবস্থায় আছে, মানে প্যালেসের বাইরে তার যাতায়াত নিষেধ। এরপর চ্যাংজু শানাকে ঝাড়ি মারলে শানা দ্রুত সেখান থেকে চলে যায়। আর চ্যাংজু যেহেতু স্নোকিংকে দেখে অনেক জেলাস ফিল হচ্ছিল, সে লাঞ্জিকে কোলে নিয়ে সেখান থেকে চলে যায়। আর স্নোকিং খুব করুণ দৃষ্টিতে লাঞ্জিকে দেখতে থাকে, মানে তার ভালোবাসার মানুষকে আরেকজন কোলে করে নিয়ে চলে যাচ্ছে। তবে যেতে যেতে চ্যাংজু ভাবছিল, সই আমাকে ভুলে যাক আর মনে রাখুক সে আমার। তবে রাতের বেলা লাঞ্জি স্নোকিং এর সাথে দেখা করতে আসে। স্নোকিং লাঞ্জিকে দেখে টান দিয়ে জড়িয়ে ধরে। লাঞ্জি তো অপ্রস্তুত হয়ে যায়। স্নোকিং লাঞ্জিকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা, আর যা কিছুই হয়ে যাক সে যেন চ্যাংজুকে বিশ্বাস না করে। এই প্যালেসের সবচেয়ে ভয়ঙ্কর আর হার্টলেস মানুষ হচ্ছে চ্যাংজু। লাঞ্জি তখন বলে সে জানে সেই প্যালেসে থাকছে তার ভাই মুকজিনকে বাঁচানোর জন্য, কেননা তার মনে হয় যে মুকজিন এই প্যালেসেই বন্দি আছে। তখন আমরা পাস্টের একটা সিন থেকে দেখতে পাই স্নোকিং এ আসলে লাঞ্জি মানে প্রিন্সেস শোয়ির মেমোরি সিল করে রেখেছিল, কারণ চ্যাংজু প্রিন্সেস শোয়ির সাথে প্রেমের নাটক করে তাদের স্পিরিট ক্লানের যে এলাকা সেই এলাকা চিনিয়ে দিয়েছিল এবং সেখানে গিয়ে স্পিরিট ক্লানের সবাইকে মেরে ফেলেছিল। এই কারণে শোয়ি অনেকটা মর্মাহত হয়ে পড়ে। তার কারণে তার সম্পূর্ণ ক্লান ধ্বংস হয়ে গিয়েছে এবং সে চাচ্ছিল প্রতিশোধ নিতে। আর স্নোকিং চাচ্ছিল না শোয়ি প্রতিশোধ নিতে গিয়ে আবার কোনো বিপদে পড়ুক, যে কারণে সে শোয়ির মেমোরি সিল করে দেয়। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। লাঞ্জি তখন বলে অনেক রাত হয়েছে, তার যেতে হবে। তবে তারা যে দেখা করলো এই বিষয়টা বানশি আবার চ্যাংজুকে জানিয়ে দেয়। চ্যাংজু তো আরো বেশি তেলে বেগুনে জ্বলে ওঠে এটা জানতে পেরে যে শোয়ির আসলেও কিছু মনে নেই, আর তাকে ভুলে গেলেও স্নোকিংকে ঠিকই মনে আছে।
পরবর্তী সিনে আমরা ছোট্ট একটা মেয়েটকে দেখতে পাই, যার নাম ছিল ইয়ান। ইয়ানকে অন্য কিছু মেয়েটা অনেক টর্চার করছিল। তখনই সেখানে লাঞ্জি আসে। লাঞ্জি যখন মেয়েট ছিল, তখন এই মেয়েটি ছিল লাঞ্জির বান্ধবী, যে কারণে কনসোর্ট হুয়ান এই মেয়েদের উপর এমন অত্যাচার করছে। প্যালেসের লাঞ্জির একমাত্র শুভাকাঙ্ক্ষী এই মেয়েটি। ইয়ান লাঞ্জিকে বলছিল তাকে বাঁচানোর জন্য, তবে সেখানকার মেয়েট জানায় লাঞ্জির এমন কোনো ক্ষমতা নেই যে সে ইয়ানকে বাঁচাতে পারে। প্যালেসে যা কিছু হয় সবকিছু ক্ষমতার উপর নির্ভর করে, এবং সে টিটকারি মেরে বলে লেডি ইয়ান অনেক দাপট নিয়ে চলাফেরা করত, এখন দেখো তার কি অবস্থা। লাঞ্জি বুঝতে পারে সে এইভাবে ইয়ানকে বাঁচাতে পারবে না। সে তখন দ্রুত চলে যায় চ্যাংজুর কাছে। তবে চ্যাংজু তো স্নোকিংকে নিয়ে লাঞ্জির উপর অনেক রেগেছিল। সে লাঞ্জিকে হেল্প করতে নিষেধ করে দেয়। লাঞ্জি তখন হাঁটু গেড়ে বসে রিকোয়েস্ট করতে থাকে ইয়ানকে বাঁচানোর জন্য। এরই মধ্যে দুইজন ইউনুস আসে চ্যাংজুর জন্য খাবার নিয়ে, আর তার একজন চ্যাংজুর উপর আক্রমণ করতে যাচ্ছিল। লাঞ্জি এটা দেখতে পেয়ে চ্যাংজুর সামনে এসে দাঁড়ায় এবং সে ছুরি লাঞ্জির বুকে ঢুকে যায়। চ্যাংজু তো দ্রুত লাঞ্জিকে ধরে, তবে লাঞ্জি মনে মনে ভাবছিল তোমার বিশ্বাস আবার অর্জন করার জন্য এছাড়া কোনো উপায় ছিল না। তার মানে লাঞ্জি ইচ্ছা করে এই ছুরিটা খেয়েছিল যাতে চ্যাংজু আবারও তাকে বিশ্বাস করে, মানে চ্যাংজুর রাগটা ভাঙানো যায়। চ্যাংজু দ্রুত লাঞ্জিকে নিয়ে ভিতরে আসে। সে অনেকটা প্যানিকড হয়ে গিয়েছিল এবং চিৎকার চেঁচামেচি করে ডাক্তার ডাকছিল। ডাক্তার দ্রুত আসে এবং লাঞ্জির চিকিৎসা করে। চ্যাংজু ডাক্তারকে বলে দেয় লাঞ্জির যদি কিছু হয় তাহলে সে ডাক্তারকেই মেরে ফেলবে। এরপরে দেখা যায় বানশি চ্যাংজুকে বলছিল এই অ্যাটাকটা তার মাই ঘটিয়েছে, কারণ অ্যাটাকটা যে করেছিল সে ছিল ফায়ার ক্লানের, আর ফায়ার ক্লানের সবাই ইমপ্রেসের কাছেই বন্দী ছিল। চ্যাংজু তখন মনে মনে ভাবতে থাকে সে তাহলে আমার উপর এবার ডিরেক্ট আক্রমণ করা শুরু করেছে। এরপর বানশি চ্যাংজুকে জিজ্ঞাসা করে গতরাতে আপনি সত্যি অনেক প্যানিকড হয়ে গিয়েছিলেন, আপনি কি সত্যি লাঞ্জিকে ভালোবাসেন? তবে এই কথা শুনে চ্যাংজু চোখ গরম দেয়, তাই বানশি আর কোনো কথা বলার সাহস পায় না। এদিকে লাঞ্জির যখন জ্ঞান ফেরে তখন পাইজিন তার জন্য ওষুধ নিয়ে আসে, তবে লাঞ্জি এই ওষুধটা খাওয়ার ভরসা পাচ্ছিল না। পাইজিন সেখান থেকে বের হতে সে এই ওষুধটা ফেলে দেওয়ার চেষ্টা করে, তবে তখনই সেখানে চ্যাংজু চলে আসে। সে বলে এই ওষুধটা আমি তোমাকে পাঠিয়েছি। লাঞ্জি তখন ভয়ে ভয়ে বলে এর আগেও তো আমাকে বিষ দেওয়া হয়েছে, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এটা শুনে চ্যাংজু সেখান থেকে একটু ওষুধ খেয়ে নেয়, আর তারপর বাকিটা লাঞ্জিকে খাইয়ে দেয়। লাঞ্জি ভয় পেয়ে তার হাত থেকে সে বাটিটা ফেলে দিলে নিচে পড়ে তো বাটিটা ভেঙে যায়। লাঞ্জি যেহেতু খালি পায়ে ছিল, চ্যাংজু দ্রুত লাঞ্জিকে কাচের উপর থেকে তুলে আনে এবং তারা এতটাই কাছাকাছি চলে এসেছিল যে চ্যাংজু লাঞ্জিকে কিস করে ফেলে। লাঞ্জি তখনও চ্যাংজুকে আটকাচ্ছিল। এরপরে চ্যাংজু লাঞ্জিকে কোলে করে বিছানার উপর বসিয়ে দেয় এবং রেগে সেখান থেকে বের হয়ে যায়। তবে সে অনেক দুঃখ পেয়েছিল। সে আবারও তার মায়ের কাছে এসে ক্ষমা চায় এবং বলে সে বুঝতে পারছে না কেন সে তার মায়ের হত্যাকারীকে শাস্তি দিতে পারছে না। তখনই সেখানে বানশি এসে জানায় লাঞ্জিকে কনসোর্ট হুয়ান ডেকে পাঠিয়েছে। দেখা যায় কনসোর্ট হুয়ান লাঞ্জিকে ডেকে বলছিল তোমার জন্য রাজা গতদিন ডাক্তারকে মেরে ফেলার হুমকি দিয়েছে, তুমি তো দেখছি সহজে মরবে না। লাঞ্জি তখন হেসে দিয়ে বলে আমাকে কেয়ার করার জন্য ধন্যবাদ। এরপর কনসোর্ট হুয়ান ডিরেক্ট বলে রাজার ভালোবাসা ছাড়া এই প্যালেসে তুমি বেশি দিন টিকতে পারবে না। লাঞ্জি তখন আবার পাল্টা উত্তর করে আপনি কি কখনো রাজার ভালোবাসা পেয়েছেন? এটা শুনে হুয়ান লাঞ্জিকে একটা থাপ্পড় মেরে দেয়। লাঞ্জির মুখ ফেটে রক্ত বের হচ্ছিল, আর সে লাঞ্জির গাল ধরে বলে এই সব কিছু অনেক বছর ধরে আমার কন্ট্রোলে, তুমি কি নিজেকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবছো? এই প্যালেসটা আমার জন্য যুদ্ধক্ষেত্র। লাঞ্জি হেসে দিয়ে বলে যুদ্ধক্ষেত্রে যেহেতু নেমেই পড়েছি, তাহলে প্রতিদ্বন্দ্বী যেই হোক না কেন মৃত্যুর আগে পর্যন্ত যুদ্ধ করে যাব। হুয়ান তখন হেসে দিয়ে বলে তুমি আবার সত্যি সত্যি রাজার প্রেমে পড়ে গিয়েছো নাকি? লাঞ্জি বলে এই প্যালেসে ভালোবাসা বলতে কিছুই নেই। তবে এই কথাটা আবার বাইরে থেকে চ্যাংজু শুনতে পেয়ে যায়। সে এসেছিল লাঞ্জিকে বাঁচাতে, আর এসে যখন শুনতে পায় লাঞ্জি বলছে প্যালেসে ভালোবাসা বলতে কিছু নেই, তখন সে ভিতরে না গিয়ে সেখান থেকে চলে যায়। হুয়ান লাঞ্জিকে বলে এরপরে আমি যদি কঠোর হই আমাকে ব্লেম দিতে এসো না। লাঞ্জি আবার বলে যে কোনো সময়। তবে পরবর্তী সিনে দেখা যায় লাঞ্জির ঘরে একজন মেইড এসে বলে তার কাপড় ধুয়ে দেওয়া হয়েছে। লাঞ্জি তখন বলে ট্রাঙ্কে রেখে দেওয়ার জন্য। তবে এই মেইডকে লাঞ্জি এর আগে কখনো দেখেনি। মেইড এখানে নতুন ছিল। তবে ওই মেইড বের হয়ে যাওয়ার সাথে সাথেই সেখানে কনসোর্ট হুয়ান আসে। সে তার সমস্ত মেইডদের নিয়ে এসেছে এবং বলছিল ঘরটাকে চেক করার জন্য।
লাঞ্জি অবাক হয়ে জিজ্ঞাসা করে কি সমস্যা হয়েছে। হুয়ান জানায় লাঞ্জি তার প্যালেস থেকে আসার পরে তার দামি একটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং একটু পরেই সানা লাঞ্জি ট্রাঙ্ক থেকে সেই জিনিসটা বের করে আনে। লাঞ্জি বুঝতে পারে ওই নতুন মেয়েদের মাধ্যমে এটা ট্রাঙ্কে দেওয়া হয়েছে। তার আফসোস হচ্ছিল নিজের বোকামির জন্য, তবে সে তো অলরেডি ফেঁসে গিয়েছে। কনসর্ট হুয়ান তাকে বলে তুমি তাহলে একটা চোর, এবং সে তার মেয়েদের বলে ওকে ধরে নিয়ে বাইরে চলো, ওর হাত কেটে দেওয়া হবে। এই ব্যাপার তো লাঞ্জির সমস্ত মেয়েরা দেখছিল। পাইজিন তখন দ্রুত যায় রাজার কাছে, তবে চ্যাংজু তো লাঞ্জির উপর রেগেছিল। সে তখন বলে হুয়ান যা করছে করুক, আমি কেন লাঞ্জিকে বাঁচাতে যাব। পাইজিন হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। এদিকে হুয়ানের মেয়েরা লাঞ্জিকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। হুয়ান একটা তলোয়ার হাতে এগিয়ে আসে লাঞ্জির হাত কেটে দেওয়ার জন্য। লাঞ্জি বুঝতে পারে এইবার আর তার মুক্তি নেই, তার হাতগুলো বুঝি গেল। তবে হুয়ান যখন লাঞ্জির হাতটা কেটেই দিতে যায়, ঠিক সেই সময় চ্যাংজু চলে আসে। আর চ্যাংজুর অ্যাকশনটা এখানে জোশ ছিল। সে একদম ডিরেক্ট হুয়ানের গলা টিপে ধরে, আর তারপর বলে তোমার সাহস কি করে হলো আমার ভালোবাসার মানুষের গায়ে হাত দেওয়ার। হুয়ান তখন হেসে দিয়ে বলে তোমার মতো হার্টলেস মানুষ আবার ভালোবাসে কি করে। চ্যাংজু আরো জোরে হুয়ানের গলা টিপে ধরে। এবার আমরা পাস্টের একটা সিন থেকে দেখতে পাই, যেদিন হুয়ান আর চ্যাংজুর বিয়ে হয়েছিল, হুয়ান চ্যাংজুর সাথে বন্ধুত্ব করার জন্য হাত বাড়িয়েছিল। তবে চ্যাংজু তার সাথে বন্ধুত্ব করতে রাজি হয়নি, বরং তাকে ছোট করে বলেছিল হতে পারো তুমি ফ্যান্টম ক্লানের জেনারেল, তবে আমার কাছে তুমি শুধুমাত্র আমার একজন কনসর্ট। এবং চ্যাংজু এখনো পর্যন্ত হুয়ানকে টাচও করেনি। এই বিষয় নিয়ে তো হুয়ানের রাগ ছিলই। চ্যাংজু ডিরেক্ট হুয়ানের গলায় তলোয়ার ধরে লাঞ্জির উপর এমন অত্যাচার করার জন্য। তখন সানা চ্যাংজুর কাছে হুয়ানের হয়ে মাফ চায়, তবে হুয়ান বলছিল আমাকে মেরে ফেলো, দেখি তোমার কত সাহস। তুমি একজন ক্ষমতাহীন ভীতু কাপুরুষ রাজা, যে ইমপ্রেসের ইশারা ছাড়া কিছুই করতে পারো না। চ্যাংজু তো প্রচন্ড রাগ হয়ে যায়, সে হুয়ানকে মেরেই ফেলছিল। তবে তখনই সামনে এসে দাঁড়ায় লাঞ্জি, এবং লাঞ্জি চ্যাংজুকে বলে তুমি শান্ত হও, এখন যদি তুমি হুয়ানের কিছু করো তাহলে দেখা যাবে ইমপ্রেস তোমাকে এই অজুহাতে সিংহাসন থেকে নামিয়ে দিবে। চ্যাংজু নিজের মাথাটা শান্ত করে, আর তারপর হুয়ানকে বলে তুমি শুকরিয়া আদায় করো যে লাঞ্জিকে ফাঁসানোর জন্য আমি তোমাকে কোনো শাস্তি দিচ্ছি না। এটা বলে সে লাঞ্জিকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর হুয়ান তো রাগে ফুঁসতে থাকে। চ্যাংজু ঘরে গিয়ে লাঞ্জি সেই কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দেয়, এবং লাঞ্জির যেহেতু জ্বলছিল সে হাতে ফুও দিয়ে দেয়, আর তারপর বলে এরপর থেকে নিজেকে শক্ত করো, যেন আর কখনো কেউ তোমার উপর অত্যাচার করতে না পারে। এরপরে দেখা যায় চ্যাংজু বানশিকে বলছে আজকের ঘটনা অবশ্যই ইমপ্রেস যেন জানতে পারে। বানশি তখন বলে আপনি কি ইমপ্রেসের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছেন। দেখা যায় এই ঘটনায় ইমপ্রেস অলরেডি জেনে গিয়েছে, এবং সে খুশি হয়ে বলছিল অবশেষে চ্যাংজু একটা মেয়ের জন্য এত বড় ঝামেলা করলো। সে ফ্যান্টম ক্লানের জেনারেলকে মেরে ফেলার হুমকি দিয়েছে, তাহলে কি সত্যি ওই মেয়েকে সে ভালোবাসে। ইমপ্রেসের ইউনুস খুশি হয়ে বলে তাহলে তো আপনার জন্য ভালো হলো, আপনি চ্যাংজুর একটা দুর্বলতা খুঁজে পেলেন। ইমপ্রেস তখন বলে আগে তুমি ওই মেয়ের পাস্টের ব্যাপারে খোঁজখবর নাও। তবে ইমপ্রেস যখন সেখান থেকে বের হয়ে যায় তখন আমরা সেখানে মকজিন মানে প্রিন্সেস সুইর ভাইকে বাধা অবস্থায় দেখি। চ্যাংজু এটার ব্যাপারে কিছুই জানতো না। ইমপ্রেস মকজিনকে বন্দি করে রেখেছিল, এবং তার মাধ্যমে সে সই নামে একটি ফুল ফোটাতো, আর সেই ফুল থেকে তৈরি হতো ভয়ঙ্কর এক ধরনের বিষ। ইমপ্রেস কোনো এক কারণে প্রচুর পরিমাণে বিষ তৈরি করছিল। মকজিনকে সেখানে অনেক টর্চার করা হয়। এরপরে আমাদের লাঞ্জিকে দেখানো হয়। লাঞ্জির যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় তার সব মেয়েরা তার কাছে মাফ চাচ্ছে। সেখানে চ্যাংজু এসে জানায় এই মেয়েদের এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে, কারণ তারা তোমাকে প্রোটেক্ট করতে পারেনি। তবে লাঞ্জি তো এটা চাচ্ছিল না, সে তো আসলে অনেক দুর্বল হৃদয়ের ছিল। সে বলছিল সে তার মেয়েদের শিক্ষা দিতে পারেনি, তাই তারই শাস্তি পাওয়া উচিত। চ্যাংজু আবারও বলে তোমাকে আমি আগেই বলেছি তোমাকে শক্ত হতে হবে, তুমি তোমার সবকিছু শক্ত হাতে নিয়ন্ত্রণ করো। ওদেরকে মৃত্যুদণ্ড শাস্তি না দিলেও যে কষ্টটা তুমি ভোগ করেছো সেটা তো পেতেই হবে, মানে প্রত্যেকের হাতের শিরা কেটে দেওয়া হবে। চ্যাংজু লাঞ্জির হাতে তলোয়ার তুলে দেয়, তবে লাঞ্জি অনেক হেজিটেট করছিল। চ্যাংজু তখন নিজে হাতে ধরে ওইসব মেয়েদের হাতের শিরা কেটে দেয়। লাঞ্জি তখন বলে আজ থেকে তার প্যালেসের সবকিছু অনেক কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে, এবং যতবার কোনো ভালো কিছু হবে ততবারই সে ওই মেয়েদের পুরস্কার দিবে। এবার যেহেতু পাইজিন তার হয়ে রাজাকে ডাকতে গিয়েছিল, তাই সে পাইজিনকে এইসব মেয়েদের ইনচার্জ বানিয়ে দেয়।
সব মেয়েরা তখন খুশি হয়ে লাঞ্জিকে ধন্যবাদ জানায়। এরপরে আবার আমরা ইয়ানকে দেখতে পাই, যার উপর মেয়েরা তখনও অত্যাচার করছিল। একজন মেয়েড ইয়ানকে জানোয়ার বলে গালি দেয়। তখনই লাঞ্জি সেখানে তার সমস্ত মেয়েদের নিয়ে আসে এবং ওই মেয়েদের বলে, একে ধরে সবগুলো দাঁত তুলে দাও, যাতে করে ও আর কখনো কাউকে জানোয়ার না বলতে পারে। ওই মেয়েরা অত্যাচার করা সেই মেয়েটকে ধরে বাইরে নিয়ে যায়। এরপর লাঞ্জি ইয়ানের কাছে আসে এবং সে ইয়ানকে বলে, তুমি চিন্তা করো না, এখন থেকে তুমি আমার সাথে আমার প্যালেসে থাকবে, তুমি আমার পার্সোনাল মেড হবে। ইয়ান তো এটা শুনে খুশি হয়ে যায়। এরপর আমাদের হুয়ানকে দেখানো হয় যে তো এই অপমান কোনোভাবেই হজম করতে পারছিল না। হুয়ান তার মেয়েটকে বলছিল, যুদ্ধক্ষেত্রে যেহেতু নেমেছি, বিজেতা তো একজনই হবে, দেখা যাক ও জেতে নাকি আমি। পরবর্তী সিনে দেখা যায় লাঞ্জি চ্যাংজুর জন্য খাবার বানিয়ে এনেছিল, তবে চ্যাংজু ঘরে ছিল না। লাঞ্জি তখন বানশিকে বলে সে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে, যতক্ষণ না চ্যাংজু আসে। বানশি লাঞ্জিকে সেই ঘরে রেখে বের হয়ে যায়। তবে লাঞ্জির উদ্দেশ্য ছিল তো অন্য কিছু। সে মনে করছিল তার ভাই মকজিন আশেপাশে কোথাও বন্দি আছে এবং সে খোঁজাখুঁজি করে একটা পাতাল ঘরের ঠিকানাও পেয়ে যায়। লাঞ্জি সেই পাতাল ঘরের সিঁড়ি দিয়ে নেমে দেখতে পায় সেখানে তো চ্যাংজুর মায়ের মেমোরিয়াল রয়েছে। সে চ্যাংজুর মায়ের ছবিটা অবাক হয়ে দেখছিল। তখনই চ্যাংজু সেখানে চলে আসে এবং লাঞ্জিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, তোমার সাহস কি করে হলো এখানে আসার? লাঞ্জি বলে সে অ্যাক্সিডেন্টলি এখানে চলে এসেছে। চ্যাংজু কোনো কথা না শুনে লাঞ্জিকে বের হয়ে যেতে বলে। লাঞ্জিও দ্রুত সেখান থেকে চলে যায়। চ্যাংজু হতাশ হয়ে তার মায়ের ছবির সামনে বসে পড়ে। এমনিতেই তো সে প্রচুর পরিমাণে অপরাধবোধে ভুগছিল। এরপরে আমরা ইমপ্রেসকে দেখতে পাই। তার ইউনুস তাকে জানায় প্রচুর পরিমাণে ডার্ক ভাইপার টক্সিন সংগ্রহ করা হয়েছে, মানে মুগজিনের মাধ্যমে যে বিষটা বানানো হচ্ছিল। তবে এই বিষটা এখনো কারোর উপর প্রয়োগ করে দেখা হয়নি। এটা আসলে এমন বিষ ছিল যেটা যে কোনো ক্লানের উপর কাজ করবে এবং মৃত্যু নিশ্চিত, এটার কোনো অ্যান্টিডোট নেই। ইমপ্রেস তখন বলে প্যালেসে ফায়ার ক্লান ছাড়া অন্য ক্লানের একজন আছে, এটা তার উপরে প্রয়োগ করা যাবে। একটু পরেই দেখা যায় লাঞ্জি দৌড়ে স্নোকিং এর কাছে আসে এবং জানায় সে জানতে পেরেছে ইমপ্রেস ডার্ক ভাইপার পয়জন স্নোকিং এর উপর প্রয়োগ করবে। তবে এই কথা বলতে বলতেই সেখানে ইমপ্রেসের গার্ডরা এসে ভরে যায়। তারা আসলে লাঞ্জিকে পালাতে দেখে নিয়েছিল এবং ওইসব গার্ডরা স্নোকিং আর লাঞ্জিকে বলে তাদের সাথে ইমপ্রেসের কাছে যাওয়ার জন্য। তবে স্নোকিং লাঞ্জিকে বাঁচানোর জন্য সেই সমস্ত গার্ডদের মেরে ফেলে আর লাঞ্জিকে বলে দ্রুত তুমি এখান থেকে পালিয়ে যাও। লাঞ্জি তখন দ্রুত সেখান থেকে পালিয়ে নিজের ঘরে আসে। তবে ঘরে এসে দেখতে পায় সেখানে তো আগে থেকেই চ্যাংজু দাঁড়িয়ে ছিল। চ্যাংজু আসলে আগেই খবর পেয়েছিল যে লাঞ্জি স্নোকিং এর সাথে দেখা করতে গিয়েছে। লাঞ্জি তখন চ্যাংজুকে দেখে বলে সে একটু বাগানে হাঁটাহাঁটি করতে গিয়েছিল, তবে লাঞ্জির জুতাতে রক্ত লেগেছিল, যেটা দেখে চ্যাংজু বলে বাগানে কেউ মারা গিয়েছে, আমি তো জানতাম না। লাঞ্জি সাথে সাথে ধরা পড়ে যায়। তখন সে বলে আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দিন। তবে চ্যাংজু তো প্রচন্ড হিংসায় ভুগছিল। সে লাঞ্জিকে জোর করে কিস করে দেয়, তবে লাঞ্জি চ্যাংজুকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। লাঞ্জি আসলে কামড় দিয়ে চ্যাংজুর ঠোঁট কেটে ফেলেছিল। চ্যাংজু তখন বলে আমার ভালোবাসাকে দুর্বলতা মনে করে আমার ধৈর্যের পরীক্ষা নিও না। এটা বলে রেগে সেখান থেকে বের হয়ে যায়। আর পরদিন সকালেই দেখা যায় স্নোকিং যেহেতু ইমপ্রেসের অনেকগুলো গার্ডকে মেরে ফেলেছে, তাই তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। যেটা শুনে লাঞ্জি দৌড়ে বের হতে যাচ্ছিল। তখনই চ্যাংজু সেখানে এসে বলে তুমি এত অস্থির হয়ে কোথায় যাচ্ছ? স্নোকিং এর সাথে দেখা করতে? লাঞ্জি তো বুঝতে পারে আর কিছু লুকানো নেই। সে দ্রুত চ্যাংজুর হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করতে থাকে স্নোকিংকে বাঁচানোর জন্য। তবে চ্যাংজু বলে সে বাঁচাতে পারলেও বাঁচাবে না, কারণ স্নোকিংকে সে হিংসা করে। স্নোকিং এর সাথে লাঞ্জির কোনো সম্পর্ক আছে। তবে লাঞ্জি বলে সে যদি না বাঁচায় তাহলে লাঞ্জি নিজেই বাঁচাবে। এটা বলে সে দৌড়ে বাইরে আসে। তবে লাঞ্জির সমস্ত মেয়েরা লাঞ্জির সামনে হাঁটু গেড়ে বসে যায় এবং বলে তারা লাঞ্জিকে যেতে দিবে না, কারণ লাঞ্জি যদি কোনো বিপদ হয় লাঞ্জির সাথে সাথে তারাও তো শাস্তি পাবে। সেখানে চ্যাংজুও বের হয়ে এসেছিল। চ্যাংজু বলে আমি তো তোমাকে চালাক ভেবেছিলাম, এখন তুমি যাচ্ছ ইমপ্রেসের কাছে স্নোকিং এর হয়ে ক্ষমা চাইতে, তাহলে তো ইমপ্রেস জানতে পেরে যাবে তুমি সেই স্পাই আর তুমি গোপনে স্নোকিং এর সাথে দেখা করেছো। তোমাকে বাঁচানোর জন্য স্নোকিং তার গার্ডদের মেরেছে, যাতে করে তোমাকে আর স্নোকিংকে একসাথে মৃত্যুদণ্ড দিতে পারে, তাই না? তুমি ইমপ্রেসের কাছে গেলে তো স্নোকিং এর মৃত্যুর দিন আরো এগিয়ে আসবে। লাঞ্জি তখন ভাবতে থাকে তাই তো, আমি এত বোকা কি করে হলাম? আমি যদি এখন ইমপ্রেসের কাছে যাই
তাহলে তো সুনো কিং এর বাঁচার আর কোনো চান্সই নেই। এটা বুঝতে পেরে লাঞ্জি হতাশ হয়ে সেখানে বসে পড়ে। আর এরপরেই আমাদের মুন লাভার্সের সেই বিখ্যাত দৃশ্যটা দেখানো হয়। চ্যাংজু লাঞ্জির কাছে এসে লাঞ্জির মাথায় তার কোটটা মেলে দেয়, কারণ সেখানে বরফ পড়ছিল। চ্যাংজু লাঞ্জিকে বলে, তুমি নিজেকে শক্ত করো, আমার কাছে দরকার হয় অন্য কিছু চাও, কিন্তু স্নো কিংকে বাঁচানোর কথা বলো না। লাঞ্জি তখন শক্ত হয়ে দাঁড়ায় আর বলে সে প্রমোশন চায়, মানে সে এবার লেডি থেকে কনসোর্ট হতে চায়, চ্যাংজুর বিয়ে করা বউ। চ্যাংজু তখন লাঞ্জিকে কথা দেয় সে লাঞ্জিকে তার কনসোর্ট বানাবে। এদিকে ইমপ্রেস সোনো কিং এর উপর অনেক অত্যাচার করেছিল। সে সোনো কিংকে বলছিল, বলো তোমাকে খবরটা কে দিয়েছে, তুমি কার জন্য অতগুলো গার্ডকে মেরেছ। সোনো কিং তখন বলে, আপনার যদি আমার উপর অত্যাচার করতেই হয় ডিরেক্ট অত্যাচার করুন, কোনো অজুহাত খুঁজতে হবে না। ইমপ্রেস হুকুম দিলে সোনো কিং এর উপর সেই পয়জনগুলো ফেলা হয়, যে পয়জনটা ফেলার পর সোনো কিং এর শরীরে অ্যাসিড দেওয়ার মতো জ্বলতে থাকে আর বেচারা প্রচন্ড কষ্টে চিৎকার দিয়ে ওঠে। ইমপ্রেস এই সব কিছুই করেছিল সোনো কিং এর উপর পয়জনটা টেস্ট করার জন্য। এরপরেই আমরা ইয়ানকে দেখতে পাই, যে লাঞ্জির প্যালেসে কাজ করছিল। লাঞ্জি ইয়ানের জন্য একটা স্যুপ রান্না করে নিয়ে আসে। সেটা ছিল ইয়ানের পছন্দের স্যুপ। ইয়ান স্যুপটা খাচ্ছিল আর বলছিল অনেক মজা হয়েছে। লাঞ্জি তো ইয়ানকে অনেক ভালোভাবে ট্রিট করত। এদিকে বাইরে তো কনসোর্ট হুয়ান তার মেয়েদের নিয়ে চলে এসেছে। তখন লাঞ্জির প্যালেসের সব মেয়েরা এসে দাঁড়িয়ে যায় তাদেরকে আটকানোর জন্য। ভিতরে লাঞ্জি ইয়ানকে বলছিল, আমি তোমার জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলেছি, যথেষ্ট টাকা পয়সাও অ্যারেঞ্জ করে রেখেছি যাতে তোমার প্যালেসের বাইরে কোনো অসুবিধা না হয়। ইয়ান তখন বলে, আমার গ্রামের সবাই মারা গিয়েছে, আমার পরিবার আত্মীয় স্বজন বলতে কেউ নেই, তুমি আমার একমাত্র ফ্যামিলি, আমি তোমাকে ছেড়ে যাব না। সে তো বুঝতে পারছিল না লাঞ্জি কেন তাকে পাঠিয়ে দিচ্ছে, তবে লাঞ্জি বলে বাঁচতে হলে তাকে যেতেই হবে। এরই মধ্যে ইয়ানের কেমন যেন ঘুম ঘুম পাচ্ছিল। আসলে লাঞ্জি ওই স্যুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। ইয়ান কান্না করতে করতে লাঞ্জির কাঁধের উপরে ঘুমিয়ে পড়ে। এদিকে বাইরে তো মেয়েদের মধ্যে তুমুল ফাইট শুরু হয়েছে। তবে কনসোর্ট হুয়ানের যে মেয়েরা ছিল তারা ছিল ফ্যান্টম ক্লানের সৈন্য, তাই তারা আগে থেকেই ফাইট জানতো এবং তাদের সাথে লাঞ্জির মেয়েরা ফাইট করে তো পারে না। হুয়ান ভিতরে চলে আসে ইয়ানের খোঁজে, কারণ সে বুঝতে পেরেছিল লাঞ্জির একমাত্র দুর্বলতা ইয়ান। এদিকে লাঞ্জি তার হাত থেকে একটা চুড়ি খুলে ইয়ানের হাতে পরিয়ে দেয়। এর মধ্যে হুয়ান ভিতরে চলে আসে, তবে সেখানে ইয়ান ছিল না। লাঞ্জি খুব রিল্যাক্স মুডে বসেছিল এবং সে হুয়ানকে বলে, তুমি তো দেরি করে ফেললে, সে অনেক আগেই চলে গিয়েছে। হুয়ান তখন বলে, এই জন্য তো তোমার এখন শাস্তি পেতে হবে, কারণ তার 30 বছর হওয়ার আগে সে প্যালেস থেকে যেতে পারবে না, এখনই নীল ডাউন হয়ে নিজের ভুল স্বীকার করো। তবে লাঞ্জি বলে সে রাজার অনুমতিতে ইয়ানকে প্যালেসের বাইরে পাঠিয়েছে, আর তারপর সে হুয়ানকে টিটকারি মেরে বলে, সরে দাঁড়াও, আমাকে রাজা ডেকেছে। এটা বলে সে হুয়ানের কাঁধে ধাক্কা মেরে সেখান থেকে বের হয়ে যায়। হুয়ান কিছু বলতে না পেরে রাগে ফুসফুস করতে থাকে। তবে রাতের বেলায় হুয়ান যোদ্ধাদের পোশাক পরে বের হয়ে যায় এবং সানাকে বলে তার সমস্ত স্পাইকে জানিয়ে দিতে ইয়ানের খোঁজ নেওয়ার জন্য। আর সে নিজে নিজে বলছিল, লাঞ্জি ভুলে গিয়েছে কনসার্ট হওয়ার আগে আমি ছিলাম ফ্যান্টম ক্লানের জেনারেল, আমিও দেখি ইয়ান কোথায় পালিয়ে যায়। পরদিনই ছিল লাঞ্জির সেই অনুষ্ঠান, যে অনুষ্ঠানে সে কনসার্ট হবে। লাঞ্জি রেডি হয়ে যখন যাচ্ছিল, মাঝপথে সানা তাকে আটকে বলে কনসার্ট হুয়ান তার জন্য গিফট পাঠিয়েছে। লাঞ্জি যখন ওই বক্সটা খোলে, দেখতে পায় সেটার মধ্যে রক্তাক্ত ওই চুড়িটা আছে যেটা লাঞ্জি ইয়ানকে দিয়েছিল। সানা তখন বলে, যদি তুমি অনুষ্ঠানে যোগদান করো এবং কনসার্ট পদবি গ্রহণ করো তাহলে ইয়ানকে মেরে ফেলা হবে, এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কনসার্ট হবে নাকি ইয়ানকে বাঁচাবে। লাঞ্জি তখন একটু চিন্তা করে আর তারপর বলে সে কনসার্ট হবে না, ইয়ানের জন্য কোনো ক্ষতি না করা হয়। তবে লাঞ্জি যখন ফিরে এসে নিজের ঘরে বসেছিল, লাঞ্জি সমস্ত মেয়েরা এসে লাঞ্জিকে বুঝায় যেন সে কনসার্ট হয়, ক্ষমতা হলে এই প্যালেসে সবকিছু করা যায়। লাঞ্জি তখন বলে, আমি তো তোমাদের এত হৃদয়হীন করে তৈরি করিনি, একজন মানুষের জীবনের থেকে তো ক্ষমতা বেশি না। ওইসব মেয়েরা তখন বলে, হৃদয়হীন তো আপনি, আপনি ভুলে গিয়েছেন একজনের জন্য আপনি আমাদের সবার জীবন বাজি রাখছেন, আপনার জন্য আমরা কনসার্ট ওয়ানের মেয়েদের সাথে যুদ্ধ করেছি, আপনার কি মনে হয় সে আমাদেরকে ছেড়ে দিবে? লাঞ্জি তখন বুঝতে পারে এইসব মেয়েরা তো ঠিকই বলছে। সে তখন পাইজিনের কাছে গিয়ে বলে, তাহলে আমি কনসার্টই হব। পরবর্তী সিনে দেখা যায় ইয়ানের উপর হুয়ান অনেক অত্যাচার করছিল। সে ইয়ানের আঙুলগুলো ভেঙেই ফেলে এবং সে ইয়ানকে বলছিল লাঞ্জির সিক্রেট বলে দিলে সে ইয়ানকে ছেড়ে দিবে। তবে ইয়ান জানায় সে কিছুই জানে না।
তখনই লাঞ্জি সেখানে চলে আসে। হুয়ান লাঞ্জিকে দেখে বলে, যাক, অবশেষে তোমার মন নরম হলো, তুমি তোমার মেয়েটকে নিতে এসেছো। লাঞ্জি তখন বলে, আপনি ভুল করছেন, আমি আমার মেয়েটকে নিতে আসিনি, আমি আমার মেয়েদের বডি নিতে এসেছি। ও তো মৃতপ্রায়, তাহলে বাকিটা আপনি আমার উপরে ছেড়ে দিন। হুয়ান কিছু বুঝে ওঠার আগে লাঞ্জি ইয়ানকে একটা বিষ খাইয়ে দেয়। ইয়ান অসহায়ভাবে লাঞ্জির দিকে তাকিয়েছিল। সে তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। ইয়ানের মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে, আর সেখানেই সে মারা যায়। লাঞ্জি এরপরে বুঝতে পারে সে তো ইয়ানকে মেরে ফেলেছে। সে তখন ইয়ানের বডি নিয়ে সেখান থেকে চলে আসতে চায়, তবে হুয়ান জানায় ইয়ানের বডি সে এখান থেকে নিতে পারবে না। এদিকে বানশি চ্যাংজুকে বলছিল লাঞ্জি একটা পয়জন নিয়ে ইয়ানকে বাঁচাতে গিয়েছে, যে পয়জন খুব দ্রুত অ্যাক্ট করে, তবে মারে ধীরে ধীরে। মানে সে ইয়ানের মৃত্যুর নাটক করে ইয়ানকে বাঁচাতে গিয়েছিল। তবে চ্যাংজু ভয় পায় এটা ভেবে যে হুয়ানকে বোকা বানানো এতটাও সহজ হবে না। আসলেই হয় তাই। হুয়ান ইয়ানের বডি তো ছাড়েই না, বরং বলে ওকে নিয়ে এখন সে প্যালেসে শোডাউন দিবে, যাতে করে সে সবাইকে দেখাতে পারে যে লাঞ্জিকে সাপোর্ট করলে তাদের অবস্থা কেমন হয়। এবং সে একটা ছুরি নিয়ে আসে ইয়ানকে মারার জন্য। মানে ইয়ান তো মারাই গিয়েছিল, ইয়ানের মৃতদেহের উপর আঘাত করে তাকে ভয়ঙ্কর করতে চাচ্ছিল। লাঞ্জি তো চিৎকার করে হুয়ানকে আটকানোর চেষ্টা করে। তবে হুয়ান যখন ইয়ানকে মারতেই যাচ্ছিল, তখনই একজন মেয়ে দৌড়ে এসে বলে কেউ একজন আসছে। দেখা যায় সেখানে ইমপ্রেসের ইউনুস এসেছে। ইউনুস এসে হুয়ানকে বলে ইমপ্রেস তার জন্য একটি হুকুম পাঠিয়েছে, যাতে লেখা ছিল হুয়ান ইমপ্রেসের কোনো কথাই মানে না এবং নিজের স্বাধীন মতো প্যালেসে যা খুশি তাই করে বেড়ায়, যে কারণে তাকে 30 দিনের জন্য প্যালেসে বন্দি করে রাখার হুকুম দেওয়া হয়েছে। হুয়ান অবাক হয়ে বলছিল ইমপ্রেস কেন এমন হুকুম দিবে? ইমপ্রেস কি তার ক্লান সম্পর্কে জানে না? মানে সে ইমপ্রেসকে হুমকি দেওয়ার চেষ্টা করছিল। ইমপ্রেসের ইউনুস তখন বলে তোমার জন্য আরো একটা মেসেজ আছে। ইমপ্রেস জানিয়েছে যে ক্ষমতা সে তোমাকে দিয়েছে, সে চাইলে এই মুহূর্তেই তোমাকে ডিপোজ করতে পারে, মানে ক্ষমতা কেড়ে নিতে পারে। এটা শুনে হুয়ান থেমে যায়। এরপরেই দেখা যায় লাঞ্জি ইয়ানকে তার নিজের ঘরে নিয়ে এসেছে এবং সে তার পাওয়ার দিয়ে ইয়ানের ভিতর থেকে পয়জন বের করে। তারপরেও ইয়ানের জ্ঞান ফিরছিল না। লাঞ্জি তখন কান্না করতে করতে ইয়ানের হাত ধরলে ব্যথায় ইয়ান কুকিয়ে ওঠে, তার জ্ঞান ফেরে। আর জ্ঞান ফিরতেই সে লাঞ্জিকে বলে, লাঞ্জি, আমি তোমার সাথে বেইমানি করিনি, আমি তোমার কোনো সিক্রেট হুয়ানকে বলিনি। লাঞ্জি তখন বলে, আমি জানি, তুমি এখানে রেস্ট নাও। তখনই একজন মেইড এসে লাঞ্জিকে জানায় রাজা বাইরে প্যালেসের সামনে নীল ডাউন হয়ে আছে। লাঞ্জি দৌড়ে আসে চ্যাংজুর কাছে। আসলে লাঞ্জির জন্যই চ্যাংজুকে নীল ডাউন হয়ে দাঁড়াতে হচ্ছিল, কারণ ইমপ্রেসের কাছে সে গিয়েছিল হুয়ানের বিরুদ্ধে এই আদেশটা পাঠানোর জন্য। এবং ইমপ্রেস বলে সে যদি প্যালেসের সামনে নীল ডাউন হয়ে সারা রাত দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে সে এই আদেশ পাঠাবে। ইমপ্রেস সবসময় চেষ্টা করতো কিভাবে চ্যাংজুকে সবার সামনে ছোট করা যায়। লাঞ্জি যখন দৌড়ে এসে চ্যাংজুর পাশে বসে, চ্যাংজু তখন বলে সে যখন সিংহাসনে উঠেছিল তখন ইমপ্রেস তাকে বলেছিল সে সিংহাসন চয়েস করবে নাকি মন্ত্রীদের। ওই মন্ত্রীরা আসলে ছিল চ্যাংজুর চাচা। তো এটা বলে ইমপ্রেস চ্যাংজুর হাতে একটা তলোয়ার ধরিয়ে দিয়ে চলে যায়। চ্যাংজুর চাচারা তখন বলে আমাদের মেরে ফেলো, এবং একজন এসে নিজে নিজে সেই তলোয়ার নিজের পেটে ঢুকিয়ে দেয়। আর এরপরেই দেখা যায় চ্যাংজু সিংহাসনে বসে আছে আর সামনে সবাই মৃত। সে লাঞ্জিকে বলে আগেরবার সিংহাসনের জন্য আমি আমার প্রিয় মানুষদের মেরে ফেলেছিলাম, কিন্তু সেই ভুল দ্বিতীয়বার করব না। লাঞ্জি চ্যাংজুর হাত ধরে সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপরেই দেখা যায় ইউনুস ইমপ্রেসকে জানাচ্ছে লাঞ্জির তেমন কোনো পরিচয় নেই। 6 বছর আগে তাকে এখানকার কোনো একজন অ্যাডপ্ট করেছিল, তাকে প্রায় মৃত অবস্থায় খুঁজে পেয়েছিল, আর সেখান থেকেই সে প্যালেসে মেইড হিসেবে আসে। তখন ইমপ্রেস অবাক হয়ে বলে এরকম একটা মেয়ের জন্য চ্যাংজু সারা রাত নীল ডাউন হয়ে দাঁড়িয়ে থাকলো, তার বিষয়টা অনেক খটকা লাগছিল। এরপরে আমরা দেখতে পাই অবশেষে লিংজিকে কনসোর্ট ঘোষণা করা হয় এবং স্নো কিংকেও কারাগার থেকে তার নিজের প্যালেসে নিয়ে আসা হয়। স্নো কিং আর লাঞ্জি রাস্তা দিয়ে যাওয়ার সময় একে অপরের মুখোমুখি হয়। লাঞ্জি মনে মনে ভাবছিল স্নো কিং, আমাকে কিছুটা সময় দাও, আমি অবশ্যই তোমাকে মুক্ত করব। পরবর্তী সিনে দেখা যায় লাঞ্জি আবারও তার ভাইয়ের খোঁজ খবর নেওয়ার জন্য লেগে পড়েছে। সে প্যালেসের একটা হিসাব থেকে দেখতে পায় প্যালেসে প্রচুর পরিমাণে স্পিড ওয়াটার আনা হয়। এই স্পিড ওয়াটার আসলে স্পিড ক্লানের একটা জিনিস, যেটা কোনো স্পিড ক্লানের সদস্যকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন হয়। লাঞ্জি গভীরভাবে এই জিনিসটা দেখছিল। তখনই সেখানে চ্যাংজু এসে লাঞ্জিকে চমকে দেয়। লাঞ্জি তো প্রথমে ভয় পেয়ে যায়। সে জিজ্ঞাসা করে এত রাতে তুমি এখানে?
চ্যাংজু তখন বলে, কেন তোমার প্যালেসে কি আমার আসা নিষেধ? লাঞ্জি একটু লজ্জা পেয়ে বলে, সরি, আমার জিজ্ঞাসা করা উচিত হয়নি। চ্যাংজু আসলে লাঞ্জির জন্য একটা চকলেট নিয়ে এসেছিল। লাঞ্জি সেটা দেখে অনেক খুশি হয়ে বলে সে সবসময় প্যালেসের বাইরে এগুলো দেখেছে, কিন্তু কখনোই খায়নি। লাঞ্জি সেটা টেস্ট করে বলে অনেক মজা। আর তারপর সে চ্যাংজুকেও বলে এখান থেকে একটু নেয়ার জন্য। চ্যাংজু তো প্রথমে নেয় না। তো লাঞ্জি যখন আবারও কামড় দিয়ে নিতে যায়, তখনই চ্যাংজি আবার এসে সেই লাঠির অন্য পাশে কামড় দেয়। এটার এক্সপ্লেন করার কিছু নেই, তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে খেলো। দুইজনেই অনেকটা লজ্জা পেয়ে যায়। বোঝা যাচ্ছিল একে অপরের মধ্যে আবারও প্রেম হয়ে যাবে। পরবর্তী সিনে দেখা যায় পাইজিনকে হুয়ান ডেকে পাঠিয়েছিল। সে পাইজিনকে বলে, আমি শুনলাম লাঞ্জি তোমাদের অনেক শাসন করে, অনেক বকাবকির উপরে রাখে, আর তুমি তো তোমার পরিবারকে দেখাশোনার জন্য এই প্যালেসে এসে কাজ করছো। কি দরকার আর একজনের ঝাড়ি শোনার? এটা বলে সে পাইজিনকে অনেকগুলো টাকা দেখায় এবং একটা ছুরিও নিয়ে আসে। বলে যে লাঞ্জি ইমপ্রেসের জন্মদিনে যে উপহার দিবে, সেই উপহারের বক্সে যেন এই ছুরিটা দিয়ে দেয়। কেননা লাঞ্জি প্যালেসের মেইডদের ইনচার্জ তো ছিল পাইজিন। পাইজিন তখন টাকার বিনিময়ে ওই ছুরিটা ইমপ্রেসের গিফটের বক্সে দিতে রাজি হয়ে যায়। এরপরে দেখা যায় লাঞ্জি যখন ইমপ্রেসের জন্মদিনে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন সে পাইজিনকে জিজ্ঞাসা করে গিফট রেডি কিনা। পাইজিন তখন বলে রেডি, আর ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে আপনি কি দেখতে চান? লাঞ্জি বলে, এই বিষয়টা আমি তোমার উপরে ছেড়ে দিয়েছি, আমাকে দেখানোর প্রয়োজন নেই। পাইজিন তো হাঁপ ছেড়ে বেঁচে সেখান থেকে চলে যায়। এরপরে সময় আসে ইমপ্রেসকে উপহার দেওয়ার। চ্যাংজু ইমপ্রেসকে বলে লাঞ্জি আপনার জন্য অনেক রেয়ার একটা গিফট নিয়ে এসেছে। দেখা যায় লাঞ্জি ইমপ্রেসের জন্য এমন একটা ঔষধি গাছ নিয়ে এসেছিল, যেটা খেলে ইমপ্রেসের বয়স খুব ধীরে ধীরে বাড়বে, মানে সে অনেক দিন পর্যন্ত ইয়ং থাকবে। ইমপ্রেস এটা পেয়ে খুশি হয়। তবে এই বিষয়টা দেখে হুয়ান অবাক হয়ে যায়। সে তো এই গিফট বক্সে ছুরি রাখার জন্য বলেছিল। এরপর চ্যাংজু হুয়ানকে বলে তার গিফটটা দেওয়ার জন্য। আর সে যখন গিফটটা খোলে, দেখতে পায় তার মধ্যে রক্তমাখা একটা ছুরি। হুয়ান ছুরিটা হাত থেকে ফেলে দেয়। ইমপ্রেস রেগে গিয়ে বলে, তুমি এটার মাধ্যমে কি বোঝাতে চাইলে? তুমি কি আমার ক্ষতি করতে চাও? আসলে লাঞ্জি উপরে উপরেই তার মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতো এবং তাদের শাসন দেখাতো, কিন্তু প্যালেসের ভিতরে সে তার মেয়েদের সাথে অনেক ভালো ব্যবহার করত। এমনকি মেয়েদের অনেক পুরস্কারও দিত। সে পাইজিনকে তার প্যালেসের অফিসিয়ালি বানিয়ে দিয়েছিল এবং সে ইচ্ছা করে পাইজিনকে বলেছিল হুয়ানের অফার অ্যাকসেপ্ট করার জন্য। সবকিছুই লাঞ্জির সাজানো নাটক ছিল। চ্যাংজু তখন উঠে এসে বলে, আপনি তো এমনি ইমপ্রেসের ক্ষতি করতে চাইতেন, এখন তো দেখছি আপনি সামনাসামনি বিদ্রোহ শুরু করেছেন। হুয়ানের তো আর কিছু বলার থাকে না। ইমপ্রেস তখন হুয়ানকে গার্ড দিয়ে কারাগারে নিয়ে যাওয়ার জন্য বলে। হুয়ানকে যখন গার্ডরা নিয়ে যাচ্ছিল, হুয়ান তখন রেগে সেই গার্ডদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আর তারপর নিচে পড়ে যাওয়া ওই ছুরি দিয়ে লাঞ্জিকে আঘাত করতে গেলে সামনে এসে দাঁড়ায় চ্যাংজু। আর সেই ছুরি চ্যাংজুর বুকের মধ্যে ঢুকে যায়। হুয়ানকে দ্রুত গার্ডরা সেখান থেকে নিয়ে যায়। সবাই চিৎকার করে ডাক্তারকে ডাকছিল, তবে ইমপ্রেস হাসি হাসি মুখ নিয়ে সেখানে দাঁড়িয়েছিল। এরপরে রাতের বেলা দেখা যায় কোনো ডাক্তার চ্যাংজুকে দেখতে আসেনি। সবাই জানিয়েছে সবাই অসুস্থ। বানশি লাঞ্জিকে বলছিল নিশ্চয়ই ইমপ্রেস চায় কোনো ডাক্তার তাকে দেখতে না আসুক। ইমপ্রেস তো অনেক আগে থেকেই চ্যাংজুকে মেরে ফেলতে চায়। লাঞ্জি তখন বলে, বানশি দরজায় গিয়ে পাহারা দাও, আমি নিজে চ্যাংজুর চিকিৎসা করব। বানশি দরজায় চলে যায় পাহারা দেওয়ার জন্য। আর লাঞ্জি তার পাওয়ার দিয়ে চ্যাংজুর চিকিৎসা করে। চ্যাংজু চাচ্ছিল না লাঞ্জি তার পাওয়ার ব্যবহার করুক, কারণ পাওয়ার ব্যবহার করলে সে তো অনেকটা দুর্বল হয়ে পড়বে। তবে লাঞ্জি চ্যাংজুর কোনো কথাই শোনে না। সে তার পাওয়ার দিয়ে চ্যাংজুকে সুস্থ করে তোলে, তবে সে নিজেই দুর্বল হয়ে অজ্ঞান হয়ে যায়। সকালবেলা চ্যাংজু যখন ঘুম ভাঙে দেখতে পায় লাঞ্জি তার পাশেই ঘুমিয়ে আছে। তার তো জ্ঞান ছিল গত রাতে যখন লাঞ্জি তার চিকিৎসা করছিল। তখন আমরা পাশের একটা সিন থেকে দেখতে পাই চ্যাংজু প্রিন্সেস সইকে জিজ্ঞাসা করছিল, তুমি কিভাবে বিয়ে করতে পছন্দ করবে, কারণ এর পরে এসে আমি তোমাকে বিয়ে করব। প্রিন্সেস সই তখন বলে, মানুষরা খুব ইন্টারেস্টিং ভাবে বিয়ে করে, সুন্দর বিয়ের লাল পোশাক পরে এবং অনেক নিয়মকানুন থাকে, এটা তার কাছে অনেক ভালো লাগে। সিন আবার প্রেজেন্টে চলে আসে এবং চ্যাংজু মনে মনে ভাবতে থাকে, এখন আমি তোমার স্বপ্ন পূরণ করব, তুমি যেমনটা চেয়েছিলে তেমনই হবে। এদিকে ইমপ্রেস যখন জানতে পেরে যায় যে চ্যাংজু সুস্থ হয়ে গিয়েছে, সে তো অবাক হয়ে যায়। কোনো ডাক্তারের চিকিৎসা ছাড়া এত বড় ক্ষত থেকে চ্যাংজু কিভাবে সুস্থ হলো। সে তখন তার ইউনুসকে বলে চ্যাংজুর আশেপাশে সবার ব্যাকগ্রাউন্ড আরো ভালো করে চেক করতে। এরপর চ্যাংজু যখন ঘর থেকে বের হয়ে আসে,
দেখতে পায় বানশি তখনও সেখানে গার্ড দিচ্ছে। চ্যাংজুকে সুস্থ দেখে বানশি অনেকটা খুশি হয়, জিজ্ঞাসা করে রাতের বিষয় কেউ জানে কিনা। বানশি তখন হাঁটু গেড়ে বসে বলে কেউ কিছুই জানে না, তবে ইমপ্রেসের একজন সৈন্য খোঁজ নিতে এসেছিল চ্যাংজুর বিষয়ে। এরই মধ্যে ভিতরে লাঞ্জির ঘুম ভেঙে যায়, তবে সে ঘুম ভেঙে ঘরের মধ্যে তো চ্যাংজুকে দেখতে পায় না। লাঞ্জি মনে মনে ভাবছিল আমি কি সত্যি চ্যাংজুর প্রেমে পড়ে গেলাম, আমি আমার এনার্জি দিয়ে তাকে বাঁচিয়েছি। এদিকে বানশি চ্যাংজুকে বলছিল আপনি সত্যি কি স্পিরিট ক্লানের প্রিন্সেসকে ভালোবেসে ফেলেছেন? আপনি ভুলে যাবেন না সে আপনার মাকে হত্যা করেছিল, তার জন্য আপনি ইমপ্রেসের সাথে ঝামেলা করার রিস্ক কেন নেবেন? সে জানতেই পেরে যাবে যে লাঞ্জি স্পিরিট ক্লানের। তবে প্রিন্সেস সই যে চ্যাংজুর মাকে মেরে ফেলেছে, এই বিষয়টা আবার ভিতর থেকে লাঞ্জি শুনতে পেয়ে যায়। সে তো হতভম্ব হয়ে যায় যে সে কবে চ্যাংজুর মাকে মারলো। তবে চ্যাংজু বুঝতে পেরে যায় যে লাঞ্জি এই কথাটা শুনে ফেলেছে। সে দৌড়ে ভিতরে আসে, ততক্ষণে লাঞ্জি অনেকটা প্যানিকড হয়ে গিয়েছিল। সে চিৎকার করে বলছিল আমি তো তোমার মাকে চিনিও না, আমি তাকে কবে মারলাম? তুমি কি নিজে চোখে দেখেছিলে যে আমি তাকে মেরেছি? চ্যাংজু তখন বলে হ্যাঁ, সে নিজে চোখেই দেখেছিল যে লাঞ্জি তার মাকে মেরেছে। লাঞ্জি বুঝতে পারছিল না এটা সে কবে করলো। তখন সে বলে তুমি সবকিছুই জানতে, তুমি জানতে আমি স্পিড ক্লানের প্রিন্সেস, তারপরেও তুমি আমার সাথে এত ভালো ব্যবহার কেন করেছো? তোমার তো তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হতো, তুমি আমাকে এখনই মেরে ফেলো। তবে চ্যাংজু বলে তুমি প্যানিকড হয়েও না, আমি অবশ্যই খুঁজে বের করবো যে সেদিন কি হয়েছিল। তোমার তো কিছুই মনে নেই, তাহলে কিভাবে বা জানতে পারবো তুমি কেন আমার মাকে মেরেছিলে? এটা বলে চ্যাংজু তখনকার মতো লাঞ্জিকে শান্ত করে। তবে লাঞ্জি হাঁটছিল আর ভাবছিল যদি সত্যি সে চ্যাংজুর মাকে মেরে থাকে আর চ্যাংজু পুরো বিষয়টা জেনে থাকে, তাহলে চ্যাংজু কিভাবে তাকে ভালোবাসতে পারে? এটা তো কখনোই সম্ভব না। তবে তখনই কিছু গার্ডরা এসে লাঞ্জিকে ডাক দেয়। এরা ছিল ইমপ্রেসের গার্ড। এদিকে চ্যাংজু যখন তার ঘরে বসেছিল তার কাছে সানা আসে। সানা এসে বলে কনসর্ট ওয়ানকে যদি কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে চ্যাংজুকে বলবে তার মায়ের মৃত্যু রহস্য। চ্যাংজু তো তার মায়ের মৃত্যু রহস্যের কথা শুনে একদম চমকে উঠে দাঁড়ায়। তবে তখনই বাইরে থেকে একজন জানায় যে ইমপ্রেস চ্যাংজুকে ডেকেছে। চ্যাংজু তখন যায় ইমপ্রেসের কাছে। সেখানে অলরেডি তো লাঞ্চি ছিল। ইমপ্রেস চ্যাংজুকে দেখে জিজ্ঞাসা করে তোমার শরীর কেমন আছে? গতকাল কোনো ডাক্তার না যাওয়া সত্ত্বেও তুমি তো আজকে দেখছি খুব ভালোই সুস্থ হয়ে গিয়েছো। লাঞ্জি তখন বলে সে প্যালেসে আসার আগে একজন ডাক্তারের সহকারী ছিল, তাই তার মেডিকেল সম্পর্কে কিছু জ্ঞান আছে। ইমপ্রেস এগিয়ে এসে বলে তুমি তো আমাকে অবাকের উপর অবাক করছো, তোমার তো দেখছি অনেক গুণ। চ্যাংজু তখন লাঞ্জির হাত টান দিয়ে পিছনে সরিয়ে ইমপ্রেসের সামনে এগিয়ে যায় আর তারপর বলে মা, আমি সুস্থ হওয়াতে কি আপনি খুশি হননি? আমার তো মনে হচ্ছে আমি সুস্থ হওয়ায় আপনার খুব মন খারাপ হয়েছে। ইমপ্রেস এই প্রশ্ন শুনে একটু ধাক্কা খায়। সে তখন বলে তুমি সব সময় আমার সামনে এসে নীল ডাউন হয়ে গ্রিটিং করো, আজ তো তুমি নীল ডাউন হয়ে গ্রিটিং করনি। এই লাঞ্জির জন্য তোমার তো দেখছি সবকিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। লাঞ্জি তখন বলে সে এখনো পুরোপুরি সুস্থ না, তাই সে নীল ডাউন হতে পারবে না, তার পরিবর্তে আমি আপনাকে গ্রেটিং করছি। তখনই আমরা পাস্টের একটা সিন থেকে দেখতে পাই সানা অলরেডি চ্যাংজুকে জানিয়েছিল যে সই না বরং ইমপ্রেসই তার মাকে মেরেছিল। ইমপ্রেস ফ্যান্টম ক্লানের একটা ম্যাজিকের সাহায্য নিয়ে সইয়ের রূপ ধারণ করেছিল, যেহেতু চ্যাংজু আর সই একে অপরকে ভালোবাসতো, যাতে করে চ্যাংজু প্রচন্ড ক্ষেপে যায় এবং স্পিরিট ক্লানকে ধ্বংস করে দেয়। ইমপ্রেস কেন যেন কোনো ক্লানকে পছন্দ করতো না, সে চাইতো সে একাই রাজত্ব করবে। যা হোক চ্যাংজু ইমপ্রেসকে কিছু বলতে পারে না, শুধু সেখানে দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে। এরপরে দেখা যায় চ্যাংজু লাঞ্জিকে জানায় ইমপ্রেস তার মাকে মেরেছে। সে ফ্যান্টম ক্লানের একটা স্কুলের সাহায্য নিয়েছিল। লাঞ্জি তখন কিছুটা শান্ত হয়। সে মনে মনে ভাবছিল তার এখন কি করা উচিত, সে কি আদৌ চ্যাংজুকে বিশ্বাস করবে কিনা। তখনই তার কাছে বাংশি আসে একটা বক্স নিয়ে, যে বক্সটা চ্যাংজু তাকে পাঠিয়েছিল, যাতে লাল রঙের একটা পোশাক ছিল, বিয়ের পোশাক। লাঞ্জি যখন সেই পোশাকটা পরে চ্যাংজুর রুমে যায়, গিয়ে দেখতে পায় সেখানে বিয়ের রিচুয়ালের সবকিছু রেডি করা ছিল। লাঞ্জি অবাক হয়ে সেদিকে এগিয়ে যায়। চ্যাংজু তখন লাঞ্জিকে বলে আজ থেকে তোমার আমার মধ্যে কোনো শত্রুতা নেই, আমরা কখনো একে অপরকে ভুল বুঝবো না এবং আমরা একসাথে সবকিছু ফেস করব। তারা সেখানে রিচুয়াল সম্পূর্ণ করে বিয়ে করে। আর বিয়ে যেহেতু করেছে বাসর তো হবেই, কিন্তু দুঃখজনক হলো আমাদের খাটের কোণা ছাড়া আর কিছুই দেখানো হয় না। পরদিন সকালে লাঞ্জি আর চ্যাংজু যখন কথা বলছিল, লাঞ্জি চ্যাংজুকে বলে স্নো কিংকে মুক্ত করার বিষয়ে।
তবে তখনও চ্যাংজুর হিংসা হচ্ছিল। লাঞ্জি তখন বলে, আরে সোনো কিং আমার ভাইয়ের মতো, আমি সবসময় তাকে আমার ভাইয়ের চোখে দেখেছি। আর তাছাড়া সে একটা প্ল্যানও করেছে। চ্যাংজু জিজ্ঞাসা করে, কি প্ল্যান? লাঞ্জি বলে, এক ঢিলে দুই পাখি মেরে ফেলার প্ল্যান। আমরা বুঝতে পারি না কি বলতে চাচ্ছে। তখন সিন কাট হয়ে যায়। হুয়ানকে মুক্তি দেওয়া হয়েছে এবং একজন মেইড এসে হুয়ানকে জানায় আজ রাতে স্নো কিং আর চ্যাংজু মিটিং এ বসবে। সে স্নো ক্লানের সাথে বন্ধুত্ব করে নিতে চাচ্ছে, মানে সমঝোতা আর কি। তো হুয়ানের এই বিষয়টা পছন্দ হয় না, আর তার উপর তার ইমপ্রেসের উপর রাগ হচ্ছিল। যে কারণে সে চিন্তা করে চ্যাংজু যেহেতু আজ রাতে স্নো কিং এর প্যালেসে থাকবে, সে আজ রাতে ইমপ্রেসকে মেরে ফেলবে। তবে সানা হুয়ানকে নিষেধ করছিল। হুয়ান কোনো কথাই শোনে না, সেখান থেকে বের হয়ে যায়। সামনে কিছু গার্ড অলরেডি চ্যাংজু পাঠিয়ে দিয়েছিল। তাদের সাথে হুয়ানের একটা ফাইট হয়। দেখা যায় ফাইট শেষে হুয়ানের সমস্ত মেইডরা সেখানে মারা গিয়েছে। একজন সৈন্য আধমরা অবস্থায় ছিল, সে হুয়ানকে পেছন থেকে আঘাত করতে চাচ্ছিল। তখনই সানা এসে সামনে দাঁড়ায় এবং সেই ছুরিটা সানার পেটে ঢুকে যায়। সেই সৈন্যকে তো মেরে ফেলা হয়, তবে সাথে সেখানে হুয়ানের মেয়েড সানাও মারা যায়। সানার মৃত্যুতে হুয়ান অনেকটা ইমোশনাল হয়ে যায়, কারণ সানা ছোটবেলা থেকেই হুয়ানের সাথেই ছিল। এরপর হুয়ান আরো রেগে চলে যায় ইমপ্রেসের রুমে। সে পর্দার আড়ালে ইমপ্রেসকে দাঁড়ানো দেখে। সে যখন সেদিকে এগিয়ে যাচ্ছিল, সেখান থেকে বের হয়ে আসে লাঞ্জি। হুয়ান তখন বলে, ইমপ্রেসের ঘরে তুমি কি করছো? লাঞ্জি তখন হেসে দিয়ে বলে, তুমি যোদ্ধা হতে পারো, কিন্তু তোমার মাথায় বুদ্ধি খুবই কম। তুমি আবারও আমার ট্রিক্সে ফেসে গিয়েছো। হুয়ান তখন বলে, আজ আমি প্যালেসের সবকিছু ধ্বংস করে দিব। ইমপ্রেসকে আমি মেরে ফেলবো আমার ক্লানের সবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। তবে তার আগে আমি তোমাকে মারবো। এটা বলে সে লাঞ্জিকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই স্নো কিং সেখানে চলে আসে আর হুয়ানকে আঘাত করে ফেলে দেয়। আসলে লাঞ্জি স্নো কিং এর শরীর থেকে পয়জন বের করে ফেলেছিল এবং তাকে সমস্ত প্ল্যান বুঝিয়ে দিয়েছিল। লাঞ্জি হুয়ানকে বলে, প্যালেসে তুমি অনেক নিরপরাধ মানুষকে মেরে ফেলেছো, এখন সময় এসেছে তোমার শাস্তি পাওয়ার। হুয়ান তখন বলে, এত কথার কি আছে, যদি আমাকে মেরে ফেলতে চাও তাহলে মেরে ফেলতে পারো। তবে তখনই চ্যাংজু ইমপ্রেসকে নিয়ে সেই রুমে চলে আসে। ইমপ্রেস বলে, এখানে কি ঘটছে? লাঞ্জি কিছু বলতে যাচ্ছিল, তবে চ্যাংজু তাকে আটকে দিয়ে বলে, কনসর্ট হুয়ান আপনাকে হত্যা করার জন্য এসেছে। কিছুদিন আগেই তো সে আপনাকে মারার একটা চেষ্টা করেছিল। হুয়ান তখন হাসতে হাসতে লাঞ্জির দিকে তাকিয়ে বলে, চ্যাংজুর আসল রূপ দেখে নাও, তুমিও আমার পরিণতি দেখে রাখো, তোমারও শেষমেশ এই পরিণতিই হবে। তবে হুয়ান তো অনেক জেদি ছিল, সে নিজেকেই মেরে ফেলতে চাচ্ছিল। তবে সুনো কিং তাকে অজ্ঞান করে ফেলে এবং ইমপ্রেসকে বলে, আমি সবসময় আপনার জন্য কাজ করতে চাই। ইমপ্রেস তখন বলে, সুনো কিং যদি আমার জন্য কাজ করতে চান, তাহলে অবশ্যই আমি আপনাকে আমার কমান্ডের আওতায় নিয়ে আসব। এটা বলে সে সুনো কিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় একজন মেয়েট দৌড়াতে দৌড়াতে বলছে, কনসর্ট হুয়ান কারাগারে নিজেই নিজেকে মেরে ফেলেছে। লাঞ্জি এটা শুনে দৌড়ে আসে চ্যাংচুর কাছে এবং বলে, তুমি হুয়ানকে কেন মারলে? এমন তো প্ল্যান ছিল না যে হুয়ানকে মেরে ফেলবে। চ্যাংজু তখন বলে, সে তার কৃতকর্মে শাস্তি পেয়েছে। আর তাছাড়া তোমাকে তো আগেই বলেছি স্ট্রং হও, এত দুর্বল হৃদয়ের মানুষরা প্যালেসে টিকতে পারে না। লাঞ্জি তখন বলে, তুমি সত্যি করে বলো তুমি আসলে কি করতে চাচ্ছ, আমি কি আদৌ তোমাকে বিশ্বাস করতে পারি? চ্যাংজু তখন উঠে লাঞ্জির কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে আর তারপর বলে, দুনিয়ার সবকিছু একদিকে আর তুমি একদিকে। আমি তো আগেই বলেছি আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই, আর আমরা একে অপরকে কখনোই ভুল বুঝবো না। লাঞ্জি তখন আর কিছু বলতে পারে না। পরবর্তী সিনে দেখা যায় ইউনুস ইমপ্রেসকে জানায় যথেষ্ট পরিমাণ ডার্ক ভাইপার পয়জন তৈরি করা হয়েছে। এখন সে স্পিরিট ক্লানের ওই ছেলেকে কি করবে? ইমপ্রেস তখন বলে, ওকে মেরে ফেলো। সাথে যেসব সৈন্যরা এই পয়জন বানানোর কাজ করত, ইমপ্রেস সবাইকে মেরে ফেলার হুকুম দেয়। এরপরে দেখা যায় লাঞ্জি যখন তার প্যালেসে বসেছিল, তার কাছে আসে ইয়ান। ইয়ান বলে, লাঞ্জি তুমি আমাকে যে খবর নিতে বলেছিলে আমি সেই খবর নিয়ে এসেছি। তুমি বলেছিলে এত এত স্পিরিট ওয়াটার প্যালেসে কেন আনা হয়। আমি জানতে পেরেছি ওইসব স্পিরিট ওয়াটার প্যালেসের একটা আন্ডারগ্রাউন্ডের কক্ষে নিয়ে যাওয়া হয়। লাঞ্জি তখন ইয়ানকে বলে, ওই কক্ষের ম্যাপ এঁকে দাও। আর ইয়ান সেখানে একটা ম্যাপ এঁকে দেয়। যে ম্যাপ দেখে দেখে লাঞ্জি মাটির নিচে সেই কক্ষে চলে আসে যেখানে মগজিন বন্দি ছিল। লাঞ্জি আস্তে আস্তে সেখানে একটা সই ফুল পায়। সে তো আরো নিশ্চিত হয়ে যায় যে মগজিন এখানেই আছে। আর একটু আগাতেই সে মগজিনের দেখাও পেয়ে যায়। তবে মগজিন প্রচন্ড আহত ছিল, মানে সে মৃত প্রায়। লাঞ্জি দ্রুত মগজিনকে ছাড়ানোর চেষ্টা করে, তবে মগজিন বলে, আমার জন্য তুমি আর তোমার পাওয়ার নষ্ট করো না।
আমি জানি আমি আর বাঁচতে পারবো না। তবে যাই হোক তোমাকে প্যালেস থেকে দূরে চলে যেতে হবে। তুমি কোনোভাবেই মানুষকে বিশ্বাস করো না। 6 বছর আগে ক্রাউন প্রিন্স চ্যাংজু আমাদের সমস্ত ক্লানকে ধ্বংস করে দিয়েছিল। এটা শুনে তো লাঞ্জি আকাশ থেকে পড়ে। সে ডিটেলসে কিছু জিজ্ঞাসা করার আগে মুকজিন সেখানেই মারা যায়। আর মুকজিনের মৃত্যুতে লাঞ্জি এতটা আঘাত পায় তারও মনে পড়ে যায় 6 বছর আগে চ্যাংজুই তাদের ক্লানের সবাইকে মেরে ফেলেছিল। আর সে শপথ করেছিল চ্যাংজুকে মেরে তার প্রতিশোধ নেবে। এরপরেই আমরা স্নো কিংকে দেখতে পাই, যে তার প্যালেসে বসে চা খাচ্ছিল। তখনই লাঞ্জি দৌড়ে তার কাছে আসে এবং জানায় মুকজিন মারা গিয়েছে। আর তার মনে পড়ে গিয়েছে যে চ্যাংজুই তাদের ক্লানের সবাইকে মেরেছিল। এটা শুনে স্নো কিং শকড হয়ে যায়। সে লাঞ্জিকে বলছিল শান্ত হতে। লাঞ্জি এটাও বুঝতে পেরেছিল যে স্নো কিং তার মেমোরি সিল করে রেখেছে। সে তখন স্নো কিংকে বলে তার মেমোরি আনসিল করে দিতে। তবে স্নো কিং বলে, তোমাকে বাঁচিয়ে রাখার জন্যই আমি তোমার মেমোরি সিল করেছি। আর তুমি যাই করো আমি তোমার মেমোরি আনসিল করব না। তখন লাঞ্জি সেখানকার একটা কাপ ভেঙে তার কাঁচ দিয়ে নিজের গলায় ধরতে যায়। তবে স্নো কিং তাকে আটকে দেয় এবং বলে, তুমি যাই করো না কেন আমি তোমার মেমোরি আনসিল করব না। লাঞ্জি তখন বলে, আমার যেহেতু মনে পড়েছে চ্যাংজুই আমার ক্লানের সবাইকে মেরেছে, আমি এবার প্রতিশোধ নিবই। এরপরে দেখা যায় লাঞ্জি চ্যাংজুর ঘরে গিয়ে তার তলোয়ারটা দেখছিল। চ্যাংজু লাঞ্জির কাছাকাছি এসে বলে, তোমার কি তলোয়ারটা খুব ভালো লাগছে? লাঞ্জি তো মনে মনে ফুঁসছিল। তবে চ্যাংজুর সাথে সে খুব নর্মাল ব্যবহারই দেখাচ্ছিল। চ্যাংজু প্রথমে বুঝতে পারে না যে লাঞ্জি কি করতে চাচ্ছে। তবে তখনই লাঞ্জি সেই তলোয়ার দিয়ে চ্যাংজুর উপরে আক্রমণ করে বসে। আর চ্যাংজুও তো কম যায় না। সে সমানভাবে প্রোটেক্ট করে এবং লাঞ্জিকে অজ্ঞান করে দেয়। অজ্ঞান হওয়া লাঞ্জিকে সে তুলে নিতে যাচ্ছিল। তবে লাঞ্জি অজ্ঞান হওয়ার ভান করেছিল। ছুরি বের করে চ্যাংজুর গলাতে ধরে এবং বলে, তুমি আমার ক্লানের সবাইকে মেরে ফেলেছিলে, আজ আমি তোমাকে মেরে তার প্রতিশোধ নিব। চ্যাংজু তখন বলে, তুমি বিশ্বাস করো আমি তোমার ক্লানের একজন মানুষকেও মারিনি। সেদিন আমাকে হুকুম দেওয়া হয়েছিল স্পিরিট ক্লানকে ধ্বংস করে ফেলার জন্য। আর আমি নিজেও অনেক রেগেছিলাম যে তুমি আমার মাকে মেরে ফেলেছো। তাই আমি গিয়েছিলাম স্পিরিট ক্লানের যুদ্ধ করতে। তবে আমি তোমাদের একটা মেম্বারকেও মারিনি। আর আমি কাউকে মারতে পারছি না দেখে ইমপ্রেস নিজেই তার সৈন্য দিয়ে স্পিরিট ক্লানের সবাইকে মেরেছিল। লাঞ্জি এটা বিশ্বাস করতে পারছিল না। চ্যাংজু তখন বলে, যদি বিশ্বাস করতে না পারো তাহলে তুমি আমাকে মেরে ফেলো। কিন্তু লাঞ্জি চ্যাংজুকে মারতেও পারে না। সে হতাশ হয়ে সেখানে বসে পড়ে। এরপর চ্যাংজু লাঞ্জিকে অন্য একটা ঘরে নিয়ে আসে, যেখানে কনসোর্ট হুয়ান বন্দী ছিল। তার মানে হুয়ান তখনও মারা যায়নি। সে লাঞ্জিকে বলে, তুমি তো বলেছিলে আমি হত্যাকারী, কিন্তু দেখো আমি হুয়ানকেও মারতে পারিনি। আমি আসলে কাউকেই মারতে পারি না। এবং এখানে চ্যাংজু হুয়ানকে মুক্ত করে দেয়। হুয়ান বলছিল, তুমি তো স্বার্থ ছাড়া কিছুই করো না, বলো আমার থেকে কি চাও। চ্যাংজু তার তলোয়ারটা হুয়ানকে দিয়ে বলে, তুমি বলেছিলে বন্ধুত্ব করার জন্য, নাও আজ আমি তোমার সাথে বন্ধুত্ব করলাম। হুয়ান তখন চ্যাংজুর তলোয়ারটা অ্যাকসেপ্ট করে, মানে বন্ধুত্ব অ্যাকসেপ্ট করে। আর তারপর সে তার ক্লানের উদ্দেশ্যে চলে যায়। লাঞ্জি তখনও পর্যন্ত কনফিউজড ছিল। এরপর লাঞ্জি আবারও স্নোকিং এর সাথে দেখা করতে আসে। তবে লাঞ্জি অনেকটা অন্যমনস্ক ছিল। লাঞ্জি বলছিল সে বুঝতে পারছে না চ্যাংজুকে বিশ্বাস করবে কি করবে না। স্নোকিং তখন বলে, তুমি চিন্তা করো না, যেটা ভালো মনে হয় সেটা করো। তবে তুমি ভেবো না যে তুমি একা, আমি সবসময় তোমার পাশে আছি। লাঞ্জি একটু ইতস্তত বোধ করছিল। স্নোকিং তখন বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তবে আমি তোমাকে এমনিতেই সাহায্য করব, আমাকে ভালোবাসতে হবে না। তবে স্নোকিং আর লাঞ্জি যে আলাদা কথা বলছে, এই খবরটা আবার ইমপ্রেসের কাছে চলে আসে। ওদিকে লাঞ্জি আর স্নোকিং যে ঘরে কথা বলছিল, সেই ঘরে খোলা তলোয়ার হাতে চলে যায় চ্যাংজু এবং সে চিৎকার করে স্নোকিংকে বলে, তুমি আমার ভালোবাসার মানুষকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছো, আজ আমি তোমাকে মেরে ফেলবো। লাঞ্জি কিছু বলতে যাচ্ছিল, তবে চ্যাংজু লাঞ্জিকে নিজের কাছে টেনে বলে, কেউ আমাদের শুনছে। দেখা যায় ইমপ্রেসের স্পাই দরজার বাইরে থেকে শুনছিল। লাঞ্জি তখন বলে, স্নোকিং একবার আমাকে বাঁচিয়েছিল, তাই আমি শুধুমাত্র তাকে ধন্যবাদ দিতে এসেছি। তার আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। এবং সে স্নোকিংকে ইশারা করে দেয়। স্নোকিং তখন বলে, আমি লাঞ্জিকে ভালোবাসি। হতে পারে এটা অনসাইড লাভ, তবে আমার ভালোবাসা তো আমি প্রকাশ করতেই পারি, বাকিটা লাঞ্জির ইচ্ছা। তো এই বিষয়টা আবার ইমপ্রেসের স্পাই ইমপ্রেসকে এসে জানায় যে তারা লাঞ্জিকে নিয়ে একে অপরের মধ্যে যুদ্ধ লাগিয়েছে। দুইজনই লাঞ্জিকে ভালোবাসে। ইমপ্রেসের ইউনুস বলছিল, আপনি তো এখন তিনজনকেই আটক করতে পারেন। ইমপ্রেস তখন বলে, না, বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। তারা একটা মেয়েকে নিয়ে দুইজনে যুদ্ধ করে মরছে।
এদিকে চ্যাংজু লাঞ্জিকে বলে, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে এখনই সুনো কিংকে মেরে ফেলো। আমি প্রমাণ চাই যে তুমি আমাকে ভালোবাসো কিনা। লাঞ্জি তখন বলে, সুনো কিং ইমপ্রেসের জন্য কাজ করে, তাকে যদি আমরা মেরে ফেলি তাহলে অনেক বিপদ হয়ে যাবে। তখন চ্যাংজু বলে, ইমপ্রেস এই বিষয়ে কিছুই বলবে না। তখনই ইমপ্রেস সেখানে এসে বলে, তোমাকে কে বলেছে আমি এই বিষয়ে কিছুই বলবো না? সুনো কিং আমার জন্য কাজ করে, তুমি আমার লোককে মেরে ফেলতে পারো না, আগে নিজের ঘর সামলাও। চ্যাংদু তখন রেগে লাঞ্জির হাত ধরে টেনে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। ইমপ্রেস সুনো কিংকে বলে, আপনি আমার জন্য কাজ করেন, যদি সত্যি আপনি লাঞ্জিকে ভালোবেসে থাকেন আমি আপনাকে লাঞ্জিকে দিয়ে দিব। সুনো কিংও হাঁটু গেড়ে বসে ইমপ্রেসকে গ্রেটিং করার মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করে যে সে ইমপ্রেসের পক্ষেই আছে। তবে ঝামেলা বাধে তখন যখন ইমপ্রেস জানতে পেরে যায় যে লাঞ্জি স্পিরিট ক্লানের। তার ইউনুস তার কাছে খবর নিয়ে এসেছিল, লেডি আন বলে দিয়েছে যে লাঞ্জি স্পিরিট ক্লানের সদস্য। আর এরপরে ইমপ্রেস তার সৈন্যদের দিয়ে লাঞ্জিকে ধরে নিয়ে আসে। সেখানে উপস্থিত ছিল ইয়ান, যার মাধ্যমে চ্যাংজু জানতে পেরে যায় যে ইমপ্রেস জানতে পেরেছে লাঞ্জি স্পিরিট ক্লানের। আর সে তো ইমপ্রেসের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে অনুরোধ করতে থাকে লাঞ্জিকে ছেড়ে দেওয়ার জন্য। ইমপ্রেস তখন বলে সে স্পিরিট ক্লানের সদস্য, তাকে তুমি কোন আক্কেলে ছেড়ে দিতে বলো? চ্যাংজু বলে, তাতে আমার কিছুই যায় আসে না, আমি লাঞ্জিকে ভালোবাসি, সে যেই হোক না কেন আমি তার সাথেই থাকতে চাই। ইমপ্রেস বলে, খুবই ভালো, তুমি যদি লাঞ্জির সাথে সুখে শান্তিতে থাকতে চাও থাকতে পারো, তবে এর জন্য তোমাকে সিংহাসন ছেড়ে দিতে হবে, মানে লাঞ্জির পরিবর্তে সিংহাসন। এরপরেই দেখা যায় ইমপ্রেসের ইউনুস আসে লাঞ্জির কাছে। তাকে একটা খাঁচার মতো জায়গাতে বন্দি করে রাখা হয়েছিল। সে একটা কালো কাপড় নিয়ে আসে লাঞ্জির কাছে এবং লাঞ্জির চোখ বেঁধে বাইরে নিয়ে যাওয়া হয়, কেননা এটা তো ছিল ইমপ্রেসের গোপন জায়গা। লাঞ্জিকে যখন বাইরে নিয়ে যাওয়া হয় দেখা যায় সামনে দাঁড়িয়ে আছে চ্যাংজু। লাঞ্জি নিজের চোখ খোলে এবং দৌড়ে গিয়ে দুইজন দুজনকে জড়িয়ে ধরে। চ্যাংজু লাঞ্জিকে কিস করে আর তারপর বলে, আমি সিংহাসনের পরিবর্তে তোমাকে বেছে নিয়েছি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে অবশ্যই মুক্ত করব। লাঞ্জি কিছু বলতে যাচ্ছিল তবে চ্যাংজু বলতে দেয় না। এরপরে আবারও লাঞ্জিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং পরদিনে দেখা যায় ইমপ্রেস চ্যাংজুর পদত্যাগের জন্য অপেক্ষা করছিল। লাঞ্জি হাসি হাসি মুখে বলে, দেখুন আমাদের ভালোবাসা কতটা শক্তিশালী, সে সিংহাসন ছেড়ে দিতে প্রস্তুত আমার জন্য। ইমপ্রেস হাসতে হাসতে বলে, এটা তো আমারই ভালো হয়েছে, বাসো আরো বেশি ভালোবাসো। একটু পরে সেখানে রাজার নির্দেশনামা আসে। তবে দেখা যায় চ্যাংজু তো সিংহাসন ছাড়েনি, বরং সে লাঞ্জির মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। সে লিখে দিয়েছে লাঞ্জির সাথে সময় কাটাতে গিয়ে সে তার রাজকার্যে মন দিতে পারে না, যে কারণে সে লাঞ্জিকে নির্বাসনে পাঠিয়ে দিচ্ছে এবং তার মৃত্যুদণ্ডের হুকুম দেওয়া হয়। লাঞ্জি তো এটা শুনে আকাশ থেকে পড়ে, সে কান্না করে বলতে থাকে এটা হতেই পারে না, চ্যাংজু কখনোই তাকে ত্যাগ করতে পারে না। এদিকে ইমপ্রেসের তো এই সিদ্ধান্তে খুশি হয় না, সে তো চাচ্ছিলই যে লাঞ্জিকে নিয়ে রাজা রাজ্য ছেড়ে চলে যাক। ইমপ্রেস তখন লাঞ্জিকে বলে, চ্যাংজুর মতো হার্টলেস একটা ছেলে নাকি আবার ভালোবাসে, আমি ওকে একটু বেশি সহজ মনে করেছিলাম। এবং লাঞ্জির কাছে এসে বলে, কি হলো তোমার কনফিডেন্সের? এটা বলে সে লাঞ্জিকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং সৈন্যদের বলে লাঞ্জিকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য। তবে চ্যাংজু এই সিদ্ধান্তটা অনেক কঠিন হয়ে নিয়েছিল, তারও লাঞ্জির জন্য অনেকটা খারাপ লাগছিল। বানশি চ্যাংজুকে বলে, আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। চ্যাংজু আবারও তার মতো রাজ্য শাসন করা শুরু করে। তখন মন্ত্রিসভার অনেকেই জানায় যে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না আর এতে ফসলেরও অনেক ক্ষতি হচ্ছে। তাই চ্যাংজু সিদ্ধান্ত নেয় বৃষ্টির জন্য সে একটি পূজা করবে বা প্রার্থনা বলা যায়। তখনই ইমপ্রেস সেখানে আসে। ইমপ্রেসের সাথে ছিল লাঞ্জি। সবাই তো অবাক হয়ে বলছিল লাঞ্জির তো মারা যাওয়ার কথা, তাহলে লাঞ্জি এখানে কিভাবে আসলো? চ্যাংজু নিজেও লাঞ্জিকে দেখে অনেকটা অপ্রস্তুত হয়ে গিয়েছিল। ইমপ্রেস বলে, প্রার্থনায় লাঞ্জি তোমার সাথে থাকবে, দুজনে একসাথে প্রার্থনা করলে বৃষ্টি হয়তো খুব দ্রুতই আসবে। চ্যাংজু আর কোনো কথা বলে না। লাঞ্জি যখন সেখান থেকে ফিরে যাচ্ছিল তখন আমরা পাস্টের একটা সিন থেকে দেখতে পাই লাঞ্জি ইমপ্রেসকে বলছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, মানে ক্ষমা চাচ্ছিল। ইমপ্রেস তখন বলে, আমি তোমাকে আমার অফিসার বা জেনারেল বানাতে পারি যদি তুমি চ্যাংজুকে মেরে ফেলো। লাঞ্জি হাসতে হাসতে বলে, ও আমার সাথে বেইমানি করেছে, ওকে মারলে আমারও ভালো লাগবে। ইমপ্রেস লাঞ্জির হাতে একটা ছুরি তুলে দেয়। লাঞ্জি মুখ শক্ত করে হাঁটছিল, মনে হচ্ছিল সে সত্যি চ্যাংজুকে মেরে ফেলার উদ্দেশ্যে এসেছে। এরপরে দেখা যায় চ্যাংজু আর লাঞ্জি প্রার্থনার জন্য একটা ঘরে উপস্থিত হয়েছিল। তারা একসাথে যেহেতু প্রার্থনা করবে, সেখানে কিছু রিচুয়াল শেষে
চ্যাংজু আর লানজি দাঁড়িয়ে যায় প্রার্থনার জন্য। চ্যাংজু লানজিকে বলছিল, আমি ভাবতেই পারিনি ইমপ্রেস আমার জন্য এমন একটা ফাঁদ পাতবে। একজন স্পাই আবার তাদেরকে দূর থেকে দেখছিল। লানজি বলে, আগে আপনি আপনার প্রার্থনায় মনোযোগ দিন। এবং প্রার্থনা করার এক ফাঁকে হঠাৎ লানজি একটা ছুরি বের করে এবং সে চ্যাংজুর উপর আক্রমণ করে দেয়। তবে চ্যাংজু তো অতটা দুর্বল ছিল না, সে সহজেই লানজিকে হারিয়ে দেয়, উল্টে লানজির গলায় ছুরি ধরে বসে। সে লানজিকে বলে, আমি আজ থেকে পলিটিক্সের মধ্যে নেই। আমি খুব ভালো করেই জানি ঘরের মধ্যে কে কোন খেলা খেলতে পারে। তবে তখনই দেখা যায় বাইরে থেকে স্নো কিং চ্যাংজুকে আঘাত করে। লানজি তখন চ্যাংজুকে বলে, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। আমি তোমার উপর প্রতিশোধ নিতে এসেছিলাম এবং আমি আমার প্রতিশোধ নিয়েই নিলাম। ইমপ্রেসের স্পাই দৌড়ে গিয়ে খবর দেয় যে চ্যাংজুকে মেরে ফেলা হয়েছে। তখন অন্যান্য সৈন্যরা দৌড়ে যায় চ্যাংজুর বডি দেখার জন্য। লানজি সেই ঘর থেকে বের হয়ে আসে। ইমপ্রেস তখন লানজিকে একটি আদেশপত্র দেয়, যেখানে লেখা হয়েছিল যে লানজিকে সে তার ফিমেল জেনারেল বানিয়েছে এবং লানজিকে অনেক বড় পদ দেয়া হয়। তবে যাওয়ার সময় ইমপ্রেস তার ইউনুসকে বলে, এই লানজিকে দ্রুত মেরে ফেলার প্ল্যান করো। তবে তখনই লানজি বলে, আপনি হয়তো ভুল করছেন। আমি তো আপনার কাছে পুরস্কার চাইতে এসেছি, কিং চ্যাংজুকে বাঁচানোর পুরস্কার। আর তখনই স্নো কিং আর চ্যাংজু সেই ঘর থেকে বের হয়ে আসে। ইমপ্রেস তো হা হয়ে তাকিয়ে থাকে। পাঁচটা একটা সিন থেকে দেখা যায় এই পুরোটাই তাদের প্ল্যান ছিল। চ্যাংজু লানজির সাথে দেখা করার মাধ্যমে তাকে একটা চিঠি দিয়ে দিয়েছিল এবং স্নো কিং এর মাধ্যমে এখানে মারা যাওয়ার একটা নাটক করেছে। ভিতরে ইমপ্রেসের সমস্ত সৈন্যদের মেরে রেখে এসেছিল স্নো কিং। চ্যাংজু ইমপ্রেসে দেয়া সেই আদেশনামা দেখিয়ে বলে, এটা আপনার বিরুদ্ধে প্রমাণ যে আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছেন। মেরে ফেলার জন্য লানজিকে আপনি জেনারেলও বানিয়ে দিয়েছেন। ইমপ্রেস তখন বলে, এখন আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, সাথে সমস্ত প্রমাণও মিটিয়ে দিব। আমার এত বছরের প্ল্যান আমি কখনোই নষ্ট হতে দিব না। আর ইমপ্রেস যখন তার গার্ডদের ডাকছিল, দেখা যায় ইমপ্রেসের গার্ডরা কেউ তো আসে না, বরং সেখানে বানশি আর হুয়ান আসে, সাথে মন্ত্রিসভার সবাই। ইমপ্রেস তো হকচকিয়ে যায়, তার সমস্ত সৈন্যরা কোথায় গেল। চ্যাংজু তখন বলে, 6 বছর আগে আপনি প্রিন্সেস শোয়ের রূপ নিয়ে আমার মাকে হত্যা করেছিলেন। সমস্ত ক্লানদের ধ্বংস করার পিছনে ছিলেন আপনি। এমনকি আগের মন্ত্রিসভার সবাইকে আপনার কথাতেই আমাকে হত্যা করতে হয়েছে। এত এত পাপের দায় আপনি কিভাবে এড়াবেন? আপনার তো মৃত্যুদণ্ডই হবে। ইমপ্রেস বুঝতে পারে সে ধরা পড়ে গিয়েছে। এত বছর ধৈর্য ধরেও সে এই রাজ্যের দায়িত্ব নিতে পারল না। তখন ইমপ্রেস নিজেই নিজেকে মেরে ফেলে। সেখানে পিনপতন, নীরবতা এবং এখানেই সিন কাট হয়। দেখা যায় চ্যাংজি তার ঘরে শুয়েছিল। তখন লানজি তার কাছে আসে। চ্যাংজু তখন লানজিকে তার কাছে টেনে বলে, তুমি কি এখন আমাকে বিশ্বাস করো? লানজি চ্যাংজুকে একটা চুমু দিয়ে বুঝিয়ে দেয় যে সে চ্যাংজুকে বিশ্বাস করে। এরপর চ্যাংজু তার সিংহাসনের দায়িত্ব বুঝে নেয়। এখন যেহেতু ইমপ্রেস ছিল না, এখন তো সবকিছু সে স্বাধীনভাবে নিয়ন্ত্রণ করতে পারবে এবং নিজের সিদ্ধান্তে রাজ্য চালাতে পারবে। এদিকে লানজি আর হুয়ান দাবা খেলছিল। লানজি হুয়ানকে হারিয়ে দেয় আর তারপর বলে, তুমি যুদ্ধক্ষেত্রের কুইন হতে পারো, কিন্তু আমি প্যালেসের কুইন। বুদ্ধিতে তুমি আমার সাথে পারবে না। হুয়ান হেসে দিয়ে বলে, ঠিকই বলেছ, আমি হেরে গিয়েছি। তখন সেখানে চ্যাংজু আসে। হুয়ান চ্যাংজুকে তার তলোয়ারটা ফিরিয়ে দেয়। তবে লানজিকে বলে, তুমি স্প্রিট ক্লানের প্রিন্সেস, তোমার উচিত ক্লানের যেসব সদস্য বেঁচে আছে সবাইকে একত্রিত করে আবারও ক্লানের প্রতিস্থাপন করা। তবে চ্যাংজু লানজিকে তার কাছে টেনে বলে, সে আমার কনসোর্ট, তাকে আমি কোথাও যেতে দিব না। হুয়ান তখন বলে, তোমাদের ন্যাকামি তোমরাই দেখো। এটা বলে সে মুখ ঝামটা মেরে সেখান থেকে বের হয়ে যায়। এরপরে দেখা যায় লানজি যখন স্নোকিং এর সাথে কথা বলছিল, সে অনেকটা অন্যমনস্ক ছিল। স্নোকিং তখন বলে, প্যালেসের সমস্ত ঝামেলা তো মিটে গিয়েছে, এখন কি তুমি আবারও স্প্রিট ক্লানকে প্রতিস্থাপন করতে চাইবে না? লানজি বুঝতে পারছিল না সে কি করবে, সে কনফিউজড হয়ে গিয়েছিল। স্নোকিং বলে, যদি তোমার কখনো মনে হয় তুমি প্যালেস থেকে বের হবে, শুধু আমাকে বলো। তখনই চ্যাংজু সেখানে এসে বলে, আপনার সাহস তো কম না, আপনি আমার কনসোর্টকে নিয়ে যাওয়ার কথা বলছেন। বরং আপনি আপনার রাজ্যে ফিরে যান, আমি আপনার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করছি। স্নোকিং আর কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে যায়। লানজি চ্যাংজুকে বলে সে আসলে কনফিউজড, তার কি স্পিড ক্লানকে আবারও প্রতিস্থাপন করা উচিত কিনা। সে যেহেতু প্রিন্সেস, সে তো তার দায় এড়াতে পারে না। চ্যাংজু তখন বলে, তুমি আমাকে কথা দাও তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। লানজি একটু ইতস্তত করছিল,
তবে চ্যাংজুর পাগলামির জন্য সে কথা দেয় সে চ্যাংজুর সাথেই থাকবে। এরপর চ্যাংজু লাঞ্জির হাত ধরে বাইরে নিয়ে আসে এবং সে লাঞ্জিকে অনেক বড় সারপ্রাইজ দেয়। আকাশে প্রচুর বাজি পড়ছিল। এখানে চ্যাংজু লাঞ্জিকে প্রপোজ করে তার ইমপ্রেস হওয়ার জন্য, আর লাঞ্জিও তখন রাজি হয়ে যায়। আর এই সুখের মুহূর্তের মাধ্যমে এই সম্পূর্ণ ড্রামাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই ড্রামাটি? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ তবে যাচ্ছি। আল্লাহ হাফেজ।